সাধুটা তো আসে তো কিছু ভালো কাজ টাজ করেছে, ওই সাধু চলে আসে আমার কাছে কথা শুনে। তো ও আবার আরেকজনকে বলেছে যে ঠাকুর তো আমার নাম করে বলছে, তো জয় করে আল্লাহ জয় করে করবে বেটা। মানে ও যে তো ভাবছে এমন একটা সরলতা থেকে ভাবছে, একটা চেতনা ও ভাবছে, দেখছে আমি ওখানে ভ্রমণ করছি, আমি তখন বাইকটা ও এত ভালোবাসে। এই মনটা রেখো, বুঝছো? এই সরলতা মনটা রাখবে, মনটা কি খুব সুন্দর না কোনো অবস্থায় যে মনটা নিয়ে এখন মেনটেন হচ্ছে, এটা সংসারের এই উৎপাদ আবর্জনায় নষ্ট হতে দেবে না। ভালো মন নিয়ে এসছো তুমি, দাদুর এই রিমা সবাই তুলে দিচ্ছ, খুব সম্মান। ইতি তোমাদের ক্লাস করে না, ইতি সমিতিটা সবাই বড় বড় অধ্যাপক ফিজিক্সের, ভালো ভালো এই পেশরা আছে, সব রানা আছে, বুঝছো? সবাই সূর্য সুতি সুতির পাশে এই গৌতম দা, এগুলো খুব ভালো নানা দা, নানা মামাদের আছে খুব বাংলাদেশ বই নিয়ে গেছে, প্যাকেট খুঁজে পাই গেছে, কোথায় তোমার বগলে করে নিয়ে গেছে তোমার বইগুলা। কি কথা বলবো থাকে না তো মাথায়, মুডও থাকে না সবসময়। ঠাকুরের বই পড়িও নি ভালো করে দুইটা বাংলাতে লিখছে, ব্যাস। কে এটাকে দেখে, কিটা দেখি না, কে করছে, কে লিখছে ওটা দেখি, তার চেতনা মাত্রাটা বুঝলে ওইটাই আমার কাছে শেষ। ওরা বই লেখে সুবিধা, বই টই লেখে ইংরেজি করে না, আমি দেখি না, তো দেখি না মানে বলে লিখছে, ব্যাস। যার যেটা সাবজেক্ট খুব ভালো থাকে। ভয় ভয় নিয়ে বলতে হবে কিছু, এই যে কাকু ভয় নিয়ে বলতে হবে, এই কথাটা বলে না বললো আমাদের ভয় নেই, বলো বাচ্চাদের বললো। একটা কথা খুব আপনি যেটা বললো আমি অল্প করে বলার চেষ্টা করছি। ঠাকুরের একটা প্রোফাউন্ড স্টেটমেন্ট, খুব প্রোফাউন্ড স্টেটমেন্ট। ঠাকুর মানে আমার কাছে নর্মাল ভগবান ঈশ্বর না, বুঝতে পারছো? এটা বোঝানো খুব মুশকিল, কিন্তু যারা প্রশাসন করে আসে তাদের সাথে কমিউনিকেশনটা একটু সুবিধা হয়। কারণ তারা ধরো 30 বছর 40 বছর ধরে খুব বড় মাথা, ভালো মাথা, তারা ওই সাবজেক্ট গুলো নিয়ে ভাবছে ঈশ্বর। আমাদের কাছে ঈশ্বর হচ্ছে সেবক, এটা করে দাও, এর বাইরে ভাবার ক্ষমতা নেই। অনেক সুন্দর লেগেছে সুপারম্যান ছেলে হবে, তো এগুলো তো ঠিক আছে, খুব সাধারণ বাচ্চার মতো অনেক বুঝিয়েছি। ঈশ্বর কনসেপ্ট খুব ডিপ কনসেপ্ট, প্রফাউন্ড কনসেপ্ট, খুব প্রফাউন্ড কনসেপ্ট, খুব সিরিয়াসলি ইনভেস্টিগেট করার মতো সাবজেক্ট। তো যারা খুব বড় বড় মাথা, তারা দীর্ঘদিন ধরে ভাবছে, 40 বছর 50 বছর, সব ভালো বড় মাথা সন্ন্যাসী হয়ে গেছে কোনো কারণে পেয়েছে। ঠাকুরের এই জায়গাগুলো একটা প্রফাউন্ড স্টেটমেন্ট হচ্ছে, এটা অন্তত কয়েক হাজার বার ঠাকুরের মুখে শুনেছি। সূর্যের পড়াশোনা করতাম, 10 মিনিট আগে ভাষণ দিতেন, 10 মিনিট 15 মিনিট 15 ঘন্টা, তাদের শেষে বলতেন ধর্ম হচ্ছে বিজ্ঞান ভিত্তিক, গণিত ভিত্তিক, যুক্তি ভিত্তিক, সুর ভিত্তিক। এটা বলতেন বলো উপরে ঠাকুর বসা, দর্শনের আগে নিচের ভাষণ। আর ভাব উচ্ছ্বাস গল্প কল্পনা নাই। এখানকার ধর্ম বা এখানকার যে আধ্যাত্মিকতা, আধ্যাত্মিকতা বলতে চালু জীবন বেশিরভাগই উচ্ছ্বাসে, গল্পে। ঠাকুরের স্টেটমেন্টটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব বেসিক রাখা, বুঝতে পারছি? ডিপ থটসে এটা বুঝতে সুবিধা হবে, নিজেও রাস্তা পাবে, নিজেও শান্তি পাবে, অন্য লোকের সাথে। ধর্ম বিজ্ঞান, বিজ্ঞান ভিত্তিক, গণিত ভিত্তিক, যুক্তি ভিত্তিক, দেখো তিনটাই কিন্তু একটা রেশনাল এর পার্সপেক্টিভের উপর দাঁড়িয়ে। সুর ভিত্তিকটা অ্যাপারেন্টলি মনে হতে পারে রিফ্লেক্টিভ, একটু অ্যাবস্ট্রাক্ট, বাট নট নেসেসারি। এটা তিনটার পরে এই জায়গাটা সুর ভিত্তিক বোঝার জন্য আমি ভাবি, ধরো ঠাকুর 200 বছর আগে আসলেন, 200 বছর আগে যদি আছে নিউটনিয়ান মেকানিক্সের সময়, বুঝতে পারছো? ফ্যারাডে রয়েছে, নিয়ে রয়েছে, মানে আমি বলতে চাই মানে রিলেটিভিটি ফিজিক্স জন্ম হয়নি এই যে ফর্মে এখন আছে, কোয়ান্টাম ফিজিক্স আসেনি। তাহলে ওই জায়গাটা সুরটাকে এক্সপ্লেন করতে একটু অসুবিধা হবে। তো ঠাকুর এমন একটা সময় এসছে, আমার তো মনে হয় ঠাকুর আসবেন বলে এই ডেভেলপমেন্টগুলো খুব চাকরিতে রয়েছে, তাতে সুরভিত্তিকটাও বিজ্ঞানের আওতায় ফেলা যায়। ফেলা যায় মানে একটু কঠিন, একটু শক্ত হবে বুঝতে। কোয়ান্টাম ফিজিক্সের কিছু ভাবনা জানলে তাহলে বুঝতে পারবে। কাকু যেটা বললো হোয়াইট পার্সেন্ট,
এর জন্য এটা মাথায় রাখবে, বিজ্ঞান ভিত্তিক যুক্তিভিত্তিক করে লিখে আসবে। এবার আমাদের যত দুঃখ আছে, কষ্ট আছে, যা কিছু এটার সাথে কনসাসনেস রিলেটেড, বুঝ, কনসাস, আমরা জেগে আছি, আমরা বুঝতে পারছো কনসাসনেস রিলেট, এই যে কাপটা এটা এটা যে এই জায়গা দিয়ে তৈরি, আমরা সবাই কিন্তু একই দিয়ে তৈরি, বুঝতে পারছো? মানে ওগুলো পিডিয়াট্রিক টেবিলের মধ্যে যতগুলো এলিমেন্ট এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে বা আরো কিছু আরো যেগুলো হবে এর বাইরে কিছু না। তো কালেকশন অফ সাম অ্যাটমস, তুমিও একটা কালেকশন অফ কিছু কিছু একটা পরমাণু মলিকুলার কালেকশন, একটা যেটাকে আমরা জড় বস্তু বলি ওটাও কালেকশন অফ অ্যাটমস। কিন্তু তোমার সাথে ওর মানে ডিফারেন্সটা হচ্ছে ও তোমার মতো করে কনসিয়াসলি রিঅ্যাক্ট করছে না। আমি তোমাকে একটু যদি চিমটি কাটি, চিমটি করতে যাবো কেউ তোমাকে চিমটি কাটলো, তুমি দেখা পাবে ওইটা টেবিল রেকর্ডে সেটা করবে না, ঢাককে তুমি ঢাকের মধ্যে ঢাকের আওয়াজটা পাবে, ঢাক যে ব্যথা পাচ্ছে এবং ভোগ করছে তা তো এই কনসিয়াসনেসটা খুব ইম্পর্টেন্ট। এই কনসিয়াসনেসটা বোঝে ঠাকুরের স্টেটমেন্টের মধ্যে। ঠাকুর দেব দেবতার কথা বেশি বলছেন, এখানে চালু আছে বলে দেব দেবতার কথা বলেন কিছু কিছু দেবতা। মূর্তি পূজাকে ঠাকুর মানচিত্র হিসেবে দেখেন, বুঝতে পারছো, ম্যাপের মতো কিছু একটা ডেপিট করতে চেয়েছি। দেবতা আছে না আছে তেমন কিছু বলছেন না, বাইরের ভাষণ কথা বলছি, বাইরে খুব প্র্যাগম্যাটিক ঠাকুরের একটা প্রোগ্রেসিভ, যেটাকে বলি আমরা প্রোগ্রেসিভ প্র্যাগম্যাটিক রেশনাল আইডিয়াস বলি ঠাকুরের কথা। ঠাকুর বলছেন মহাকাশটা চেতনায়, ঠাকুরের কাছে দেবতা বা ঈশ্বর যাই বলো, ঠাকুর শূন্য, এবং শূন্যটা জড় বস্তু না, যে অর্থে জড়। এই শব্দগুলো মানে এপিস্টেমোলজি এবং টেকনোলজি ফিলোসফিতে খুব ইম্পর্টেন্ট। জড় বলতে কি, কোনটাকে বা কতদূর পর্যন্ত জড়। তুমি যদি চেতন হও, অনেক প্রাণী আছে ছোট ছোট, তারা কিছু কিছু আমাদের চেতনার কিছু কিছু বায়োলজিক্যাল আছে, নর্মস আছে, যে গঠন করবে তবে এই আবার চেতনা অন্য ভাবনা আছে ছোট ছোট প্রাণী। ঠাকুরের কাছে পুরোটা চেতন, পুরোটা মহাশূন্য, নামটা শূন্য কিন্তু চেতনা, কিন্তু দ্যাটস অলমোস্ট ফর্মলেস, যার কোনো শেপে মহাকাশ শূন্যের শেপ নেই, শেপটা কিন্তু এবার চেতনায় ভরা, ভরপুর। এখন আমি তুমি চেতনায় ভরা, আমার তোমার চেতনাটা বোঝা যাচ্ছে। ঠাকুরের দিক থেকে ওই শূন্যের কথা বলবো বলতে মনে আসে, কনসাসলি রিঅ্যাক্ট করছি, আমি খেতে পাচ্ছে, রাগ হচ্ছে, মেজাজ হচ্ছে, বা শূন্য চেতনা, শূন্যটা এত বড় শূন্যটা যতদূর পর্যন্ত গেছে, এটাকে বৈজ্ঞানিক ভাবে এক্সপ্লেন করা যায়নি। আচ্ছা একটু যা বলিবা না করলে আমি না করতে গেছি, এত প্রেম মধ্যে না করছে, আমি না করেছি, ভালোবাসি জাহেল মানে। এবার তোমাকে কোয়ান্টাম ফিজিক্সে একটু আনতে চাইছি, বুঝতে পারছো রিমা? বুঝছো তাতো কি হয় একটু ওই জন্য কোয়ান্টাম ফিজিক্স জানলে এগুলো একটু ধরতে সুবিধা হয়, পুরোটা সুবিধা হবে না, কিন্তু তুমি একটা আকারে আভাস পাবে। ঠাকুরের তত্ত্বের কোয়ান্টাম ফিজিক্সের আগে, যখন কোয়ান্টাম ফিজিক্সের জন্ম হয়নি, মানে গত 100 বছরের মধ্যেই কোয়ান্টাম ফিজিক্স, মানে কোয়ান্টাম ফিজিক্সের এখন যে ফর্মটা, সেটা 1927 এর ফর্মে কংগ্রেসে ওই ফর্মটাই রয়েছে, বুঝতে পারছো? ওপেন এন্ডেড ইন্টারপ্রিটেশন অফ কোয়ান্টাম মেকানিক্স, নিলস বোরের যে ভাবনাটা ওই ফর্মে কংগ্রেসে। আমার খুব ইন্টারেস্টিং লাগে, যখন 27 সালে ওই কংগ্রেসটা চলছে, তখন 7 বছরের বাচ্চা, যখন 7 বছরের বাচ্চা উজান চড়ে, এবং আনন্দ মাস্টারের সাথে কিছু কথোপকথন আছে, কথাটা বলছো? সেখানে ঠাকুর মানে ওই আধো আধো ইয়েতে তার ওই ভাবনাগুলো রাখছে, সাইন্টিফিক ল্যাঙ্গুয়েজে না, ভাবটা কিন্তু প্রফাউন্ডলি সেখানে ন্যারেটেড হচ্ছে, কথা বলছে, মানে ক্যারিওভার হচ্ছে। এই যে ওই ফর্মটা বলছে কি যে এমনি আমাদের এখানে তার আগে পর্যন্ত বস্তু যে মুভমেন্ট করে, একটু ফিজিক্স হয়ে যাচ্ছে সাবজেক্টটা, কিছু মনে করবেন, কিন্তু ফিজিক্স একটু ভাবা ভালো, তাহলে হয় কি যে কোনো সাবজেক্টে খুব যুক্তি দিয়ে বুঝতে পারবে। খুব গল্প উচ্ছ্বাসে ভক্তি যেমন খুব তাড়াতাড়ি আসে, আবার হুজুর করে নেমেও যায়, কিন্তু অঙ্কের উপর দাঁড়িয়ে থাকলে কোনো অবস্থাতে ভক্তিটা নষ্ট হয় না। শব্দগুলো 14, তুমি যদি অঙ্ক দিয়ে বুঝে নাও,
শব্দগুলো গুণ মানে কিছু না, যোগের একটা এক্সটেন্ডেড ফর্ম। গুণ মানে কিছু না, কিন্তু শব্দগুলো 14 মানে কি 7 + 2 = 7। এই যে তুমি বুঝে গেলে এটা। এবার তোমার যদি মেজাজ গরম থাকে তখন শব্দগুলো 14, ভগবানের প্রতি ভক্তি থাকে তাহলেও 14, ভগবানের প্রতি ভক্তি না থাকে তাহলেও 14। অঙ্কটাই এরকম। তাহলে ওই জায়গা থেকে যা ভক্তি হয়ে যায় সেটা সরে না, সেটা ওইটাকে আমি ভক্তি করছি, এটা খুব ভালো হয়। তার আগ পর্যন্ত বস্তুর আমি বলে দিচ্ছি যে নিয়মে বস্তুগুলো চলে এখানে ফিজিক্সের ধারায়, মোটামুটি একটা ছোট্ট ফর্মুলায় তাদের আনা যায়। F = ma, আমার বলতাম P = mf। F মানে ফোর্স, M মানে মাস, আর F হচ্ছে অ্যাক্সেলারেশন। এটা মোটামুটি ছোটবেলায় আমাদের সবার পড়া, তাহলে 70 বোধহয় পড়েনি, তাহলে এখন কি আমাকে পড়ায়? এটা পড়ায় 10-এ পড়ায় এখন ইতিহাস। এখন এটা থেকে গুলো আছে, আমরা বলতাম P = mf। আমরা মানে আমরা যখন স্কুলে পড়েছি, পরে কলেজে আমরা হচ্ছে ফাইনাল লেকচারস অফ ফিজিক্স পড়ে ওঠা জেনারেশন, পরে আমরা ফাইনাল লেকচারস হাতে পাওয়ার পর F = ma, মানে বুঝতে পারছো? এই মানে F হচ্ছে বল, মাস হচ্ছে ভর, F হচ্ছে ত্বরণ মানে অ্যাক্সেলারেশন। এই তিনটার যদি তোমার জানা থাকে, তুমি যে কোনো বস্তুর কোথায় পর মুহূর্তগুলো কোথায় তুমি ডিরেক্ট করতে পারবে। মোটামুটি রাফলি এইরকম একটা ফর্মুলার উপরে 5 থেকে 700 বছর পরে ওই সূর্যগ্রহণটাকে তুমি ক্যালকুলেট করে দিতে পারবে। এরকম কাছাকাছি একটা, এর সাথে জি ঢুকছে, মানে অন্য মানে নর্মাল কনস্ট্যান্ট ঢুকছে, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ঢুকছে, ছোট জি ঢুকছে, বড় জি ঢুকছে, বুঝতে পারছো? পেয়ে যাবে। তার মানে একটা ক্লক মেকানিজম বিশ্ব, যেখানে কনসিয়াসনেস মানে তোমার ফ্রি উইলের কোনো আছে কিনা, ভূমিকা আছে কিনা সেটা জানা যাচ্ছে না, তুমি শর্টেজ আছে। কোয়ান্টাম ফিজিক্স হওয়ার পর দেখলো এই নিয়মে জগৎ চলে না, অ্যাস্ট্রোনমি চলে না, এই ফ্যাকাল্টি আমি খাচ্ছে না। খুব ছোট্ট বস্তুতে, আত্মা তো ছোট বস্তু, আত্মা জানতে হলে কোয়ান্টাম ফিজিক্স জানা জরুরি। এই জন্য আসছে আত্মা এত সূক্ষ্ম বস্তু দিতে, আত্মা বস্তু খুব সূক্ষ্ম কণা, বডি যেমন বড় তার মধ্যে শ্বাস করছে আত্মা যেটা, সেটা খুব সূক্ষ্ম কণা, একটু জানলে সুবিধা হয়। ওরা দেখলো যে ঠিক ওইভাবে ওটাকে লোকেট করা যাচ্ছে, ওখানেও একটা ফর্মুলা বার করো যেটাকে আমরা বলি স্টুডিংগাস ওয়েভ ইকুয়েশন। এটা ছোট একটা ফর্মুলা, দ্যাটস দ্য পোয়েট্রি। আমার কাছে একটা পোয়েট্রি এত সুন্দর। এইচ বড় হাতের এইচ, এটা হ্যামিল্টনিয়ান ওয়েভ ফাংশন সমান সমান I × -1। এটা যেটা ফিজিক্সে তোমরা একটু দেখলে শিখে নিতে, তোমাদের মাথা সবার ভালো। h বার মানে h/2π, তারপরে ডেরিভেটিভ ডেল্টা অফ সাইন আর ডেল্টা অফ টি। এটা ওই P = m এর মতো একটা অসামান্য, যেটা এই ফর্মুলাটা এটাও ধরছে, বড়টাও ধরছে, মাইক্রোবার দুটোই ধরে। এটার এবার এটার বক্তব্যটা কি, ওটার তো বক্তব্যটা বোঝা যাবে। এইটার বক্তব্যটা খুব ডেঞ্জারাস। এই যে ফর্মুলাটা বললাম h psi = I/h bar by ডেরিভেটিভ অফ সাইন বাই ডেরিভেটিভ অফ টি ডেল্টা। এটার বক্তব্যটা হচ্ছে বস্তুর নির্দিষ্ট কোনো লোকেশন মানে লোকেটেড হয় না until and unless it is observed। আমি এখন তোমার দিকে তাকাচ্ছি না, আমি ধরো এদিকে দিদার যেমন দিদার দিকে তাকালাম, দিদার দিকে তাকালাম তো এবার তোমার আমার কাছে অস্তিত্ব হচ্ছে তুমি একটা ওয়েভ ফাংশন, মানে মধ্যে আমি খুব গ্রসলি বলছি, এতটা গ্রস ব্যাপারটা না। তুমি একটা ওয়েভ ফাংশন, মানে তুমি বস্তু নাও বা তুমি একটা বুঝতে পারছো, ওয়েভ ফাংশন মানে একটা তরঙ্গ। এই যে ফর্মুলাটা বললাম, দ্যাট ডিনোটস কোন জায়গায় তোমার থাকার চান্স সব থেকে বেশি, প্রবাবিলিটি সব থেকে বেশি। এটা ওয়েভ তরঙ্গ ফিজিক্সের। আচ্ছা, মানে বোর্ড হচ্ছে যারা বাচ্চাদের সাথে ওরা ক্লাস করে না, আমি মনে আসলো ভয়েস বললো বলে এইগুলো মাথায় কিছু করছে, মানে ঘুরলো মাথায় এসে, তাই কথাটা বুঝছো? এবার যে মুহূর্তে আমি তোমাকে দেখবো তুমি এখানটা লোকেটেড, এবার তুমি অ্যাকচুয়ালি কোথায়, এটা যেটা আগেরটা বলতে পারছিল এক্সাক্ট লোকেশন এবং এক্সাক্ট স্পিড, প্রত্যেকটা কোণার কোথায় কথা F = m আগের ফর্মুলাটায়, এইটাই বলতে পারছে না। এটাই কি করতে পারছে, তোমার সব থেকে পাওয়ারফুলি এবং স্ট্রংলি এবং খুব র্যাডিক্যালি থাকার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। ঠিক আছে, তুমি তো এখন এখানে, এবার যে ধরো যিনি কোয়ান্টাম বিশেষজ্ঞ, তার কাছে তোমার থাকার চান্স এখানে বালুরঘাটে, রায়গঞ্জে, জয়পুরে, পৃথিবীর বিশ্বব্রহ্মাণ্ডের সর্বত্র
এখানে প্রবাবিলিটি গ্রাফটা সব থেকে হাই। এবার যখন অবজার্ভ হলো সেটা ওখানে হয়ে গেল। এটা কি মনে হচ্ছে বিজ্ঞান? মানে আমি তোমাকে আমি চাপ যতক্ষণ আইনস্টাইন পুরো রেগে গেছিল এটা শুনে, মাথায় দূর মশাই, নিলস বোর মশাই, হ্যাঁ তার মানে কি চাঁদের দিকে যতক্ষণ তাকাচ্ছি চাপ নেই, জানি পাচ্ছেন কোথায় বুঝেছো? আইনস্টাইন ওয়াজ ওয়ান অফ দ্য মেইন প্লেয়ার্স, যেই তত্ত্বের প্রবক্তা নিজেই মানতে পারে না, এই ভাবনাটার প্রবক্তা আইনস্টাইন নিজে মানেনি, ঠিক আছে? শ্রোডিঙ্গার ভেরিফিকেশন যে বললাম যে ইকুয়েশনটা তিনি নিজে পারেননি, তবে 1935 যখন নোবেলটা পাচ্ছেন ফেরত দিচ্ছেন, মানে নিজের আবিষ্কার নিজে মানছে না, আইনস্টাইন মানছে না, বুঝতে পেরেছো? নিলস বোর একমাত্র বোর এবং তার কিছু ছাড়াপোনা মানে পরবর্তীকালে কিছু ইয়াং বিজ্ঞানী, ব্রিলিয়ান্ট সব বিজ্ঞানীরা, এদের ওটা মানা হচ্ছে। এটা হচ্ছে কোপেনহেগেন ইন্টারপ্রিটেশন অফ কোয়ান্টাম মেকানিক্স। তার মানে নরমাল যে শান্তিতে ছিল জগৎ, ওই জগৎটা নেই। এবং এইবার এই ফর্মুলাটা, এই যে ম্যাথমেটিক্যাল ফর্মটা বললাম, এটা যদি গোছাগাছি করো তাহলে দেখবে এমন কিছু ব্যাপার হচ্ছে যেটাকে নরমাল চেতনার একটা ভাব আসছে, তার যে খুব সূক্ষ্ম আকারে বস্তু যে কমান্ড, তারও যে একটা নিজস্ব একটা কিছু ভাবনা চিন্তা কাজ করছে, বা সে যে একটা সচেতন কোথাও, এটার একটা ইয়ে হচ্ছে। বুঝতে পেরেছো? এটা বোঝার উদ্দেশ্য যে বিশ্বজগতে সবকিছু এই নিয়মের বাইরে। আজ 100 বছর হতে চলবে 1927 থেকে এখন পর্যন্ত, 2022 চলছে। এখনো পর্যন্ত পৃথিবীর হাজার হাজার ল্যাবে হাজার হাজার বার এটা টেস্টেড হয়েছে, একটা ফ্ল বেরোয়নি। তার মানে এটা ধরে নেওয়া যায় সাম অফ দ্য বেস্ট ব্রেনস, বেস্ট মাইন্ডস অফ দ্য ওয়ার্ল্ড গত 100 বছর ধরে এটার উপর কাজ করেছে। পৃথিবী আমাদের যখন এটা মানতে অসুবিধা, এদিকে বুঝতে পারছো, যতক্ষণ এখানে আছো, যখন তাকাচ্ছি না তখন তুমি নেই, যখন তাকাচ্ছি তখনই তুমি এখানে। আমাদের যখন ফিজিক্স পড়াতো আমার সাথে ছেলে বলতো, ও বললো যে স্যার এটা কিভাবে হলো, ভুল এটা হয় না। প্রথমবার বললে শাট আপ বলবো, দ্বিতীয়বার বলতে ক্লাস থেকে বার করে দেবো, তৃতীয়বার বলতে ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে বার করবো, বিজ্ঞান এটি পারলে পারো, আমি কেটে দেবো। এক্স্যাক্টলি ব্যাপারটা তুমি যদি এটা না বুঝে থাকো কিচ্ছু যায় আসে না। কেন? কেউ বুঝে না, সত্যি কেউ বুঝে না, সবাই কাজ করে যাচ্ছে, মাপ করে, মাপে ফেলে, কিছু অবজারভেশন বেরোয়, সেখানে মাপে ফেলে। আর তুমি বলবে এই যে এত সব বড় বড় এখানে ফিজিক্সের বসে, তারা বলে সত্যি তো কথা না। আচ্ছা, এই যে সেন্টিমেন্ট ফিজিক্স পড়েনি, কিন্তু সেসব বড় বড় সব ফিজিক্সের পেয়েছে, সুবিধা আছে, কেউ বোঝেন। তাহলে আপনি জ্ঞানী আছেন, এই এতগুলো লোক আছে, কেউ বোঝে না? কেন বলছেন? আমি যারা এগুলো তৈরি করেছে তাদের কথাই বলি, যারা এই ডিপার্টমেন্টের বড় বড় নিলস বোর বলছে, one who wasn't shocked by quantum physics hasn't understood it. যে কোয়ান্টাম ফিজিক্স থেকে যদি কেউ শক্ট না হয়, সে বোঝেই না। তবু ভদ্রভাবে বলছে, খুব চাচাচোলা ভাষায়, খুব বাজে ভাবে এটাকে বলছে রিচার্ড ফাইনম্যান, ওয়ান অফ মাই ফেভারিট বিজ্ঞানী। আমি ফাইনম্যান তার উপরে অ্যাপ্রোচ ভালো লাগে না, আমার ফাইনম্যানের অ্যাপ্রোচটা ভালো লাগে, কিভাবে জগৎকে দেখছে সবাই। ফাইনম্যান, রিচার্ড ফাইনম্যান, তিনি বলছেন, নাও আই ক্যান সেফলি সে নো ওয়ান আন্ডারস্ট্যান্ডস কোয়ান্টাম ফিজিক্স। কেউ বোঝে না। নাও আই ক্যান সেফলি সে, কখন বলছে? ছাত্র অবস্থায় বলতেই পারে, বা একটু ছোটখাটো প্রফেসর হয়েছে তখন বলতে পারে। কখন বলছে? দ্য ইয়ার হি ওয়ান দ্য নোবেল প্রাইজ 1965। নাও আই ক্যান সেফলি সে নো ওয়ান আন্ডারস্ট্যান্ডস কোয়ান্টাম ফিজিক্স। তুমি যদি না বোঝো কিছু যায় আসে, কেউ বোঝে না, কিন্তু জগতে হয়ে চলছে। আমার কথা বুঝতে পারছো না? আমাদের যে দেহ চলছে, কৌতুক কে বলছে? আমাদের ব্রেনের 10% 50% কি হয়েছে, টপ পোস্ট নিউরো সার্জনরা বোঝে না। ব্রেনে তাদের তো আমার তোমার ঘোষাডাঙ্গার হরেন মন্ডল, ঠিক আছে, মোদি, মমতা, বিদেন, ট্রাম্প, কারোরই তো অসুবিধা হচ্ছে না। এই যে ফুটবল খেলা হচ্ছে, ব্রেন তো কাজ করছে। সেটা না বুঝে জগতে চলছে, আমাদের ব্রেনও চলছে, সবাই চলছে। যদি আমাদের একজন আইএস অফিসার, অর্থনৈতিক খুব অবস্থা, বাংলার অর্থনীতি না খুব খারাপ, তাহলে কি হয়েছে? চলছে বাংলার অর্থনীতি খুব খারাপ, চলছে দেখবেন, চলছে ওরকম চলছে, এটাও চলছে, করোনা রিসেস চলছে, বিশ্বজগতে চলছে, কেউ বোঝে না। তো তুমি যদি না বোঝো, দুঃখ হওয়ার, ডিসঅ্যাপয়েন্ট হওয়ার কোনো কারণ নেই। নো ওয়ান আন্ডারস্ট্যান্ডস। এবার তুমি বলো, এবার তুমি 30-এর দশকে যাও, 40-এর দশকে যাও, বলে এই ফর্মুলাটা নিয়ে কাজ চলছে। এটা তো গেলে ঠিক আছে, চেতনাটা মোটামুটি আভাস পাওয়া গেল, কেউ বোঝে না, এটা বোঝা গেল। চৈতন্যটা কোথাও তলায় একটা কিছু ডুবলেট চলছে, বুঝছো? তার
গুগলের ছবি সামনে বুঝছো? হ্যাঁ, ছোট কথা বলে এখন খালি রাত দিন খালি ঘুরতে এবার বিয়ে আর এইসব বাইরে হয়তো কিছু শুনতে হয়, তাহলে বোঝা যায় জগতে আরো কিছু আছে। আমরা জানি 5টা বিষয়: খাওয়ান, দাওয়ান, বিয়া, প্রেম, ছেলে। তার ফলে যখন ওগুলো থেকে দুঃখ পাই, এত দুঃখ পাই এত ওগুলোতে। এবার যদি জানা আরো 10টা আছে এর বাইরে, তাহলে যে জীবনটা কাটাবো প্রেমের বাইরে, তাহলে আরো কিছু আছে তাহলে বিষয়বস্তু। তখন ঠাকুর কি, সৃষ্টিটা কি, আত্মাটা বুঝতে হবে। এবার তুমি এটা গেল ঘরে, এবার বিশ্ব জগৎ চেতনা, মহাশূন্যটা চেতনা কি? অলিভার বলছে বোঝা যাবে না বিজ্ঞান, ঠিকই বলেছে। তবে এটা আমি চেষ্টা করছি বোঝানোর, আভাস দেওয়া। এবার মহাকাশে যাচ্ছি, এতক্ষণ ছোটতে ছিলাম। এই যে এত কিছু আমি তুমি তৈরি, এটা কি দিয়ে, মানে এই শুরুটা সর্বমত গল্পের কথা কিন্তু এখানে চলবে না। বললেই ভাবা হচ্ছে কল্পনা করলে ঠিক গণিত, যুক্তি বিজ্ঞান মাথায় রাখবো, বুঝছো কথা? আনাই কই, বুঝছো? এবার মোটামুটি বড় স্কেলে যদি যাই, তাহলে বলছে 13.8 বিলিয়ন ইয়ার্স আগে একটা বিগ ব্যাং বলে উৎপাদ হয়েছে, মানে বোমা ফেটেছে, যার থেকে আমাদের সব 13.8 বিলিয়ন ইয়ার্স আগে এটা সৃষ্টি। তো এটা মোটামুটি অ্যাকসেপ্টেড, এবং অ্যাকসেপ্টেড এবং প্রথমবার টেস্টেড অ্যান্ড ট্রাইড। আমি ওই জায়গাগুলো তেজস্বিনী। এবার এটার আদিটা সমিতদা খুব ভালোবাসতে, এখানে বসে কথা বলে সে আছে এখানে। এটার বক্তব্যটা হচ্ছে, এবার এটাকে ব্যাক করুন, রিভার্স করে না, পিছন দিক। তো আজকের দিনে যে ওয়ার্ল্ডটা আছে, এটা 13.8 বিলিয়ন ইয়ার্স আগে একটা বিগ ব্যাং এর মাধ্যমে যে জগৎটা এখনো পর্যন্ত পারসেপ্টেবল এন্ড কনসিডারেবল, মানে সায়েন্টিফিক মিনস টেকনোলজিক্যালি যা পর্যন্ত গেছে, কসমিক ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন থেকে যতটা তথ্য পাওয়া হয়েছে, তাতে দিস ইজ অ্যান অ্যাকসেপ্টেড ট্রুথ যে 13.8 বিলিয়ন ইয়ার্স ফ্রম এখন থেকে আগে একটা বিগ ব্যাং হয়েছে। তাহলে কি হতে পারে? তুমি ব্যাকট্র্যাক করো, রিভার্স করো, একটা ছোট অ্যাসাম্পশন নিতে হচ্ছে যে একটা খুব টাইনি অ্যান্ড স্মুথ। সবসময় প্রশ্ন করবে বাচ্চাদের, বড়দের ছেলে বাচ্চা, কেন তুমি টাইনি বলবে, কেন তুমি স্মুথ বলে জানতে চাইবে, বুঝতে পারছো? তাহলে আমার ওয়ার্কিং অফ মাইন্ডটা বুঝে ফেলতে হবে। সুন্দর দেখবে, খুব টাইনি অ্যান্ড স্মুথ প্যাচ অফ স্পেস টাইম। স্মুথ কেন বললাম? এবার স্মুথ কেন বলতে হবে জন্য কোয়ান্টাম ভ্যাকুয়াম ফ্লাকচুয়েশন, এটা বুঝতে একটু অসুবিধা হবে, পরে বুঝিয়ে দিও, অল্প করে বলছি। আর টাইমিং কেন বললাম? কারণ এনট্রপি মাস্ট বি ভেরি। এই তো আপনি আরেকটা কথা বললেন, এনট্রপি। হোয়াট ইজ এনট্রপি? এনট্রপি সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স বলে একটা বিজ্ঞান। আমি অল্প করে তোমার পরে বুঝিয়ে দিচ্ছি, বিদ্যালয় ফিজিক্স পড়াবে, যে ডিজিটাল সিগন্যালের কোথাও ভালো করে বুঝিয়ে দিতে পারবে, আমার থেকে ভালো বুঝে দেবে। আমি তো পড়েছিলাম ওই ভাবনা থেকে। এনট্রপি বলে একটা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স বলে একটা নিয়ম আছে বিশ্বব্রহ্মাণ্ড। সেটা অ্যারো টাইমের কি কোনো অ্যারো হয়? সময়ের কি কোনো দিক ছিল? এইভাবে সময় কিভাবে একটা প্রবাহ চলছে, যেমন আমরা বাচ্চা থেকে বুড়ো হচ্ছি, কিন্তু উল্টোটা দেখা যাচ্ছে। কথাটা বুঝছো? কোয়ান্টাম ফিজিক্স কিভাবে এটাকে অ্যাটাক করছে। এবার একটা ডিম আছে, ওই ডিমটা হাত দিয়ে ফেলে দিলে, একটা এনার্জি দিলে, ডিমটা পুরো ভেঙে গেল। এবার তুমি সেই এনার্জিটা এই ভাঙা ডিমগুলোতে যদি দাও, সেটা রিভার্স যাচ্ছে। এইটাকে বিজ্ঞানীরা এই টাইপের, বুঝছো, সবসময় বিল্ডিং তৈরি করলে ভাঙছে, কোনোটা উল্টো হয় না। কিন্তু ফিজিক্স তো কম্বিনেশন অফ সাম, মানে কোয়ান্টাম ফিজিক্স কি কম্বিনেশন অফ সাম ইলেকট্রন, সাবএটমিক পার্টিকেলস, কোয়ার্কস, লেপ্টন, ফেপ্টন, রেডিয়ান, বোসন, এগুলোই নেই। ওগুলো যদি এইভাবে ছড়িয়ে যেতে পারে এক জায়গা থেকে, ওগুলো আবার চান্সে আবার মিলেও যেতে পারে একসাথে। কিন্তু সেটা নর্মালি দেখা যাচ্ছে, নর্মালি বললাম তারও কারণ আছে, দেখা যাচ্ছে না। এইটাকে বলছে অ্যারো অফ টাইম। বুঝছো, এরিয়া থেকে যায়নি অ্যারো অফ টাইম, যে একটা মানে ইউনিভার্স একটা দিকে মুভ করছে ফ্রম অ্যান অর্ডার স্টেট টু আ মেসি স্টেট। এই যে মেসিনেস, ডিসঅর্ডারলিনেস, ছড়িয়ে ছিটিয়ে যাওয়া, সেটাকে ম্যাথমেটিক্যালি কোয়ান্টিফাই করা, এটা হচ্ছে নাম এনট্রপি। বেশি বোঝার দরকার নেই, কারণ বিজ্ঞানীরা বোঝে না। যখনই কিছু বুঝতে পারে না বলে আফাইনম্যান বোঝে না, মাথায় লেগে যাবে, তাহলেই চলবে। এটা বলে এনট্রপি।
এবং এন্ট্রপিটা ম্যাথমেটিক্যালি একটা ম্যাথমেটিক ক্যালকুলেট করা যায় এন্ট্রপি। তো এখন বিশ্ব ব্রহ্মাণ্ডের এন্ট্রপি খুব সোজা একটা বুদ্ধি আছে, রজার পেনরোজ যেভাবে এটা করেছে ক্যালকুলেট করা হয়। এখন বর্তমানে বিশ্ব ব্রহ্মাণ্ডের এন্ট্রপি, ঠিক আছে? এবার সেটাকে ব্যবহার করলে একটা অ্যামেজিং জিনিস দেখা যাচ্ছে, যে এটাকে যদি কোয়ান্টাম ফিজিক্সে নিয়ে যায়, এখন এটা খুব সহজে ক্যালকুলেট করা যায় এই মুহূর্তে টোটাল এন্ট্রপি অফ দ্য ইউনিভার্স। ওটা একটা ক্যালকুলেশনের পদ্ধতি আছে এবং পদ্ধতিটা খুব কঠিন না, টোটাল এন্ট্রপি। এবার এটাকে ব্যাকট্র্যাক করছে রিভার্স সেন্টেন্সে, ফেলে ওই যে পয়েন্টে গেল 13.8 মিলিয়ন গেল, সেখানে চান্স ফ্যাক্টর কতটা, প্রবাবিলিটি তো মানে কোয়ান্টাম ফিজিক্স প্রবাবিলিটির উপর দাঁড়িয়ে কতটা চান্স প্রবাবিলিটি এই ফর্মে আসে, ওতে দেখলো চান্স ফ্যাক্টর কতটা, মানে একের মধ্যে কতটা, 10-এ কত, মানে প্রবাবিলিটি কত, 10 to the power 10 to the power 123। বাবা বলে না হারের কি 10 10 10 2 দিলে স্কয়ার, 3 দিলে কিউব, আমরা জানি 10 কিউব মানে 3টা শূন্য, 4 কিউব 10 to the power 6 মানে 1 এর পর 6টা শূন্য, 10 to the power 7 মানে 1 এর পর উচ্চ স্বাভাবিক, 10 to the power 7 মানে 1 এর পর 7টা শূন্য, বুঝছো? 10 to the power 8 মানে এবার 10 to the power 123 127 কতগুলো শূন্য, কত লক্ষ, বুঝে বুঝে হিসাব করে ওকে জানাবে। এর মধ্যে থেকে একটা চান্স, এত লক্ষ কোটি কোটি থেকে একটা প্রবাবিলিটি আছে যে এইভাবে আজকের দিনে এসে তৈরি হবে। কথা বুঝতে পারছো? এবার তোমার এখান থেকে তোমার বাড়ি যাওয়ার ধরো 1000টা রাস্তা আছে, কথা কথা, তুমি যদি ঠিক ওই রাস্তা দিয়ে 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 ওই জায়গাটা আসতে পারো যেটা সব থেকে সাকসেসফুলি তোমাকে তোমার বাড়ি অব্দি রিচ করিয়ে দেবে, তাহলে কিন্তু ধরে নেওয়া যেতে পারে তুমি কনসাস আছো, জাগ্রত আছো এবং তুমি বাড়ির সঙ্গে ওয়াকিবহাল আছো। তো অতগুলো চান্সের থেকে, অত লক্ষ লক্ষ কোটি চান্সের থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড এই এমন একটা চান্স বাঁচলো কিভাবে, যেটা আলটিমেটলি আজকের ফর্মে আনবে। এবার প্যারালাল ফর্মগুলো কি কিছু হতে পারতো না, ওগুলো নিয়ে কাজ করেছিলাম একসময়, এই লেভেলে সাকসেসফুল হয় না। এটা আরো 100 বছর পর, আরো 200 বছর পর আর বিজ্ঞানীরা আরো প্রমাণ আসবে যখন তারা ভালো বুঝতে পারবে। তাহলে মহাকাশের মধ্যে একটা, এটা বৈজ্ঞানিক ভাবে বলছি, আপনি কিন্তু কোনো অন্য দিকে যাচ্ছেন। ঠাকুর বলেছেন মহাকাশ চেতনা, এত বড় মহাকাশ, তো দিস ইজ কনসিয়াস। এটা এরকম আরো 1000টা দিতে পারবো, যাতে হেভি হবে। আই ডোন্ট ওয়ান্ট টু torture your minds with weight the point of his weight দিয়ে প্রচার করেছে না, এটাই বুঝছো তো? মহাকাশ মানে চেতনা, একটা প্রমাণ, ভাষা প্রমাণ দেওয়া হবে। আচ্ছা, এটা চুজ করছি কেন? আরেকটা ভালো, আমরা একটা পেপার মধ্যে দেখেছিলাম একসময়, যে ব্ল্যাক হোলস গুলো যে হয় পৃথিবীতে, বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রচুর ব্ল্যাক হোলস তৈরি হওয়ার কথা, প্রচুর। এটা অনেকটা যে পরিমাণ ওই ম্যাসিভ স্টার্স, মানে সূর্যের থেকে 1.4 টাইমস ধরে, সুব্রমণ্যম চন্দ্রশেখর তিনি এটা থেকে নোবেল পেয়েছেন, ভারতীয় বিজ্ঞানী, তার কথা 1.4 টাইমস দ্য মাস অফ সান হলে ওটা ব্ল্যাক হোলের দিকে যাওয়ার চান্স। এখন সূর্য কেন হয়? সূর্য আর কিছুই না, বল অফ হাইড্রোজেন গ্যাস, প্রচন্ড গ্র্যাভিটেশনের ফলে হাইড্রোজেন গুলো ফিউজ হচ্ছে, হিলিয়াম হচ্ছে, ওই সময় শক্তি বেরোচ্ছে, সেই শক্তিতে আমি খেয়ে বেঁচে আছি। কথা বলছো? হাইড্রোজেন, এইভাবে একদিন হাইড্রোজেন সব শেষ হয়ে যাবে আস্তে আস্তে, তারপর সূর্য কি হবে, বিভিন্ন ফর্মেশন আছে, হোয়াইট ডোয়ার্ফস, রেড ডোয়ার্ফ, হোয়াইট ড্যাক্স, এরকম সব রেড ড্যাক্স এরকম হতে হবে, খুব ম্যাসিভ স্টার হলে একটা ব্ল্যাক হোল হয়ে যাবে। মানে এত গ্র্যাভিটেশনাল পুল, লাইট ওখান থেকে বেরোতে পারে না, মানে লাইট মানে কোনো রকম ইনফরমেশন বেরোতে পারে না। তো যে পরিমাণ এই টাইপের দেখা যাচ্ছে, তাতে আমাদের বালুরঘাটে একটা ব্ল্যাক হোল থাকার কথা, গড়িয়ার মোড়ে একটা থাকার কথা, মামার বাড়ির উপরে থাকার কথা, এত ব্ল্যাক হোল থাকার কথা, এবার নেই কেন? এটাও একটা হাফ ইয়ে দিচ্ছে। এমন একটা সময় আসছে যখন স্টারসরা বুঝতে পারছে, সুপারনোভা যারা ভাবছে গবেষণা কসমোলজিক্যাল নিতে, ও সাডেনলি মাস ফেলে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে, মানে এক্সট্রা ওয়েট, মানে জিমে যাচ্ছে, ওয়েট ফেলছে, এবং ওয়েট ফেললেই ও আবার নর্মাল ব্ল্যাক হোল এর পথে আর যাচ্ছে। ও শুনেছ, রেড জায়ান্ট, হোয়াইট ডোয়ার্ফ, সুপারনোভা ওই ইতে চলে যাচ্ছে, ব্ল্যাক হোলটা মানে ইভেন্ট এগিয়ে যাচ্ছে। তো যাই হোক, মোটামুটি একটা বোঝা গেল মানে জগতের কনসেপ্টে। এবার আমাদের ইয়েটা মানে আমাদের ভাবনা চিন্তা বা শুনে বা সে মধ্যে চেতনা, এবং আমরা চেতনা বুঝতে পারছি, আমাদের ভালো লাগা খারাপ লাগা এগুলোকে চেতনা বলছি।
দুঃখ পাওয়া, কষ্ট পাওয়া, মারপিট, দুর্বিধাম, সব রকম কনসিয়াসনেসের পরিচয়। এবার আমাদের দিক থেকে যেটা আমি আমার ভাবনায় কি করবো, এটা হলো বিজ্ঞান। এবার শুরুর দিকে আমি কিছু একটা উপনিষদে নিব, ঠাকুরের জায়গাটা বুঝতে শুরু। রিয়েলিটিটা বাস্তবটা একটা বোঝা গেল তোমাকে, যতক্ষণ আমি অলি বাবদ দেখছি তুমি অলি বাবদ। এর বাইরেও আরেকটা ব্যাপার আছে, যেটা তোমার দেবতা আছে কিনি, তোমার কোয়েশ্চেন থাকবে, শিব আছে কিনি বলতে পারবে, কেউ বলবে আছে, কেউ বলবে নাই। তাজমহল আছে পাবে, আছে নাই, আছে এদের একসাথে সবাই বলেছে, কেননা ওটার একটা সলিড প্রুফ আছে। শিব কালী আছেন, একটা জিনিস আছে যেটা তুমি নিজেকে, তুমি আছো, তুমি যে আছো সেটা সত্যি তো নাকি ওটা মুসলিমের মতো আছে কিনা বুঝি না, আছে তো। এবার তোমার অস্তিত্বটা, এক্সিস্টেন্স, এটাকে এক্সপ্লোর করছি, ওটা কনসিয়াসনেস স্টাডিজ। ডেভিড চার্লস খুব সুন্দর দিয়ে দেখেছে হার্ড প্রবলেম অফ কনসিয়াসনেস। কনসিয়াসনেসটা কি, যে চেতনাটা কি, চেতনা বোঝানো খুব জরুরি ঠাকুরকে বোঝার জন্য, সব জন্য। আমরা বিপ্লবের বাইরে কিছু ভাবতে পারি না তো। ঠাকুরদের মনে হয় তাহলে এই তুমি শুধু দিতে আসছেন, এর বাইরে ওদের বক্তব্য আছে, এই বক্তব্যগুলো কবে বুঝবেন। এবার কনসিয়াসনেস স্টাডিজে মানে লেটেস্ট যারা নিউরোসাইন্টিস্ট, নিউরোসার্জন, মানে নিউরোসাইন্স মানে সায়েন্টিস্ট যে নিউরোসাইন্টিস্ট যারা চর্চা করছেন, তারা তাদের মধ্যে একজন ডেভিড চার্লস, তার ভাবনাগুলো হচ্ছে যে ব্রেন সেলের অ্যাক্টিভিটিতে কনসিয়াসনেসকে ডিফাইন করা যাচ্ছে। ব্রেন সেলের অ্যাক্টিভিটি, ওরা ওদের কাছে ম্যাটার আছে, তারপর চেতনা। কিন্তু কোথা দিয়ে চেতনাটা স্টার্ট হয়, ডোমান্স ব্লাস্টোসিস্ট বলে একটা ব্যাপার। ভেনিও আর তুমি মায়ের পেটে জাস্ট স্মল ফিলিংস একটা ফর্ম পান, প্রথম যখন তুমি মায়ের ব্লাস্টোসিস্ট, এই জায়গাটা কি ট্রিগার করে যে ওই টাইপের অণু পরমাণুগুলো ওরকম সিমিলার কতগুলো অণু মানে মলিকুলস রাখলে সে কোনো সাড়া দিচ্ছে না, বাট তার মধ্যে একটা সেন্স অফ সেলফ গ্রো করছে। ইয়েস আই এম দেয়ার, আমি বুঝি, হ্যাঁ আমি বুঝি, এবং আমার খিদে পাবে, আমার এই কাজে আস্তে আস্তে সেটাই ডেভেলপ করে করে আজকে বুঝতে পারছো তো। কনসিয়াসনেস স্টাডিজে কনসিয়াসনেস থেকে দেখা যাচ্ছে না। এখন উপনিষদের সময় বেদের যুগে ঠাকুর যে বেদের যুগে ঋষিদের কথা বলতেন, আমি উপনিষদের ওইভাবে দেখি, ওরাও তো বেদের যুগে এখানেই সব ছিলেন এক সময়। এখন বেদের যুগের কথা বলতেন 25,000 বছর আগে, 20,000 বেদের যুগে ঋষিরা কিভাবে থাকবে, তাদের চিন্তা থেকে তাদের ওগুলোই বিয়ে হয়ে হয়ে উপনিষদ বেদে এসছে। ওরা একটা রিয়েলিটি চেক করার চেষ্টা করে, ঋষি যত হাজার বছর বিজ্ঞানী, ওরা দেখলো যে আমাকে নিয়ে তো সন্দেহ নেই, আমি যে আছি ওটা নিয়ে কোনো জন্ম নেই, দেবতা আছে কিনা এই নিয়ে কোয়েশ্চেন তুমি তুলতেই পারো, আমি আছি সেখানে কোনো প্রশ্ন। আমি ব্যাপারটা কি, আমি তো দেখছি, আমি খাচ্ছি, আমি করছি, আমি কোন যেটা সেটা চোখ দেখছে না, তুমি দেখবে অন্য মানুষ হয়ে আছো, তাকিয়ে আছো, কি হলো ব্যাপারটা, হ্যাঁ কি হলো, তার মানে চোখ দেখছে না, তার মানে আরেকটা কিছু আছে যেটা দেখছে। চোখই দেখছে না, চোখের আরেকটা আছে। এটাকে তারা দুভাবে, আমরা উপনিষদে দুভাবে উপনিষদে ঋষি মানে আমার কাছে এরা সব আইনস্টাইন, এরা এইভাবে গেছে, ওরা ভেবে গেছে, বুঝতে পারছো। হিন্দু ধর্মের এই গুরু টুরু যেগুলো ওগুলোর আইনস্টাইন বা ভেবো না, আমি ঋষি বলছি, কিন্তু ঋষি 5,000 বছর আগে লস্ট অফ ব্যালেন্স মানে সকল ফকরের বুদ্ধি আমার যেটা মাথা বাজে, বুঝতে পারছো। এখানে সব গুরুরে তুমি না না ঋষি মানে ওয়েল, ঋষি শব্দ অনেক বড় না। আমি উপনিষদের ঋষি বলতে যখনই ঋষি বলবো উপনিষদের ঋষি, এরা সত্যিকারের বিজ্ঞান, মানে এই অর্থে ওরাও সত্য নিয়ে ইনভেস্টিগেট করছে, এরা ওরাও করছে, বুঝতে পারলেন। উপনিষদের ওই সময় ঋষিরা সবাই মিলে ওরা সেলফ ইনকোয়ারি, তারা দেখছে যে রিয়েলিটি চেক করছেন, আমরা আমাদের যে আমিটা কি। এটার দুটো ভাগ আমরা পাচ্ছি পরবর্তীকালে, এগুলো সব শঙ্করাচার্যের সময়ের পর, শঙ্করাচার্যেরই পড়া। একটা তৈত্তরীয় উপনিষদ সাইড, এটা নেতি সাইড, যে তুমি অন্নময় দেহ না, তুমি দেহ, তুমি আর দেহ এক না, প্রাণময় দেহ, ভিতর আরেকটু, তোমার মধ্যে যে ফোর্স গুলো চলছে তাতে তোমার কিন্তু মানে ইন্টারভেনশন, কনশাস ইন্টারভেনশন নেই। তোমার যে হার্ট চলছে, লাংস চলছে, এই চলছে, তুমি রাগ করো তারও চলছে, তুমি না বন্ধ করতে পারো পারবে না, কথাটা বলছে তোমার ওটাই কি আমি বলছে না, আরো ডিপে ঢুকছে, বুঝতে পারছো। সন্তান গুহায় আরো ডিপে ঢুকছে,
তারপরে হচ্ছে বুদ্ধিমান, ইন্টেলেক্ট। অনেকের তো হার্ট আছে, আছে, চলছে, চিনতে পারছে না, কনসাসনেস, ইন্টেলেক্ট ওদের থাকে না, অথর্ব হয়ে যায়, সেন্ট্রাল হয়ে যায়, তাকে হয়েছে। নজরুল ইসলাম 1942 সময় এটা হয়েছিল, 76 অব্দি বেঁচেছিলেন কবি নজরুল ইসলাম। সেন্স হয়েছিল ভিতরে কি হচ্ছে বোঝে, মানে কমিউনিকেশন যতক্ষণ না হচ্ছে তোমার ভিতরে কি চলছে তো সেটা তো বুঝতে পারছি না। ইন্টেলেক্ট, বুঝলে, তার মনোময়, তারপরে পাঁচটা ইয়েতে এটা নীতি অবস্থা, যে তুমি ইহা নয়। তারপরে কি যখন 5 নম্বরে আছে ভিতরে সারি সুন্দর পয়েন্টারি হচ্ছে, এইবার বোধ হয় আচার্য শঙ্কর ব্যাখ্যা করবে আনন্দগিরি যে ভাষ্য বলছে না, উপনিষদ ইজ রিমেনিং সাইলেন্ট। এরপর কি, তাহলে আমার এক্সাক্ট অস্তিত্বটা কি? এটা হলো একটা ধারা, এটা নীতিটা ঠাকুরের একটা খুব পজিটিভ অ্যাপ্রোচ আছে টুয়ার্ডস দ্য ইউনিভার্স। এটা ঠিক ঠাকুরের সাথে যাবে না, ঠাকুরের সাথে সেটা যাবে, সেটা হচ্ছে ইতি মানে অস্থি মানে আছে ভাব। ঠাকুর মধ্যে খুব একটা পজিটিভ জায়গা রয়েছে, খুব পজিটিভ, ফলে নীতিতে মানে ঠাকুরের সাথে মান্ডুক্য, এটা গেল তৃতীয় উপনিষদ। মান্ডুক্য উপনিষদ ডাইরেক্ট বলছে তাদের ব্যাখ্যাটা আছে এটা ধরে দাঁড়াই গেছে, নীতিতে না। শ্রীমদ বরাবর্মচারী দর্শন সার ঠাকুরের উপর লেখা, ঠাকুরের দর্শনের উপর লেখা, মহেন্দ্র সরকারের মধ্যে দেখবে এই মান্ডুক্য কারিকার কথা এসেছে, ঠিক আছে? এরা দেখলো ওই মান্ডুক্য ঋষি, মানে মান্ডুক্য পরিষদ যে লিখেছে তাদের ঋষিদের নামটাও নেই, তারা লিস্ট বদার, তারা জানে মৃত্যু যেখানে আছে সেটার নাম থেকে কি হবে, নাম দিতে না। মান্ডুক্য পরিষদের যে ঋষিরা তারা এই করলেন, তারা দেখলেন এন্টার লাইফ স্টোরি অফ হিম 3টা স্টেটে ভাগ করা। এর বাইরে তুমি কিচ্ছু, তুমি কে জানলে, তুমি বাবার নাম, মায়ের নাম, আইডেন্টিটি কার্ড তো ঘন্টা ওদের আজ আছে কাল নাই, এক্স্যাক্টলি তোমার রিয়েলিটি তো নকল হতে হয়, নকল করে ভোটার কার্ড নকল তো ফলে ওগুলোর কিন্তু যেটা ভরসা করা যায় তোমার এন্টায়ার লাইফ স্টোরি, যেটা তুমি কোনোদিন ডিনাই করতে পারবে না, সেটা 3টার বাইরে কিছু না। বুঝতে পারছো? একটা হচ্ছে তোমার জাগ্রত স্টেট, তুমি জেগে আছো সারাদিন, তোমার সারা জীবনের স্টোরি, কিন্তু এর বাইরে কিছু না। জেগে আছো, সকালে কাজ করছো, জেগে আছো, কলেজ যেতে হবে, এই করতে হবে, প্রেয়ার করতে হবে, মার্কেট আছে, সে বলো আমরা সেই করতে হবে, অনেক কিছু, ফুটবল আছে, কারণ রাত্রিবেলা বেশি ব্যাগ করতে যাবো, সব বছরই ভালো লাগছে না, ব্রাজিলের জিতে 10,000 টাকা লাগাইছে, চিন্তা করো কি অবস্থা। আর এটা কে অনেক দিনের দিকে থাকে মগন, হ্যাঁ তো এই চলছে জাগ্রত। আমি ঘুমাবো ঠিক করতেছি, ও জাগ্রত, ও তো এটা গেল জাগ্রত স্টেট। আরেকটা স্টেট হচ্ছে স্বপ্নের স্টেট। তোমার লাইফ স্টোরি এর মধ্যেই পাবে, এর বাইরে কিছু না, তোমার অন্য কোনো কল্পনার মধ্যে নেই। স্বপ্ন, তুমি স্বপ্ন দেখো না, এই করছে সেই করছে, ওটা আরেকটা স্টেট, যার সাথে জাগ্রত কোনো ব্যাপার নেই। তুমি জাগ্রত বাবা মাকে দেখতে পারো, কিন্তু তার এক্সপিরিয়েন্সটা কখনো বুঝতে পারছো, ওটা আরেকটা, তুমি স্বপ্ন অবস্থা, জাগ্রতের সাথে তার কোনো ইয়ে নেই। এদিকে তুমি কিন্তু ঘুমন্ত, এদিকে জাগ্রত কখনো হচ্ছে তুমি ঘুমন্ত মানে এমন ঘুম চোর চুরি করে নিয়ে চলে না, কিন্তু ওদিকে তুমি প্রচন্ড মারপিট করছো, পুরো বিপ্লব, মারপিট চাপাচাপি। এবার এদিকে তুমি ঘুম, পুলিশের কাছে কমপ্লেন করতে, আপনি কি করছিলেন, বলে আমি ঘুমাচ্ছিলাম। ঠিক করে বলেন, বেদের যুগের পুলিশ যদি থাকতো কি করছিলেন, ধরুন বসে আপনার দেখা যাচ্ছে আপনি ফোন করেন, মারপিট করছিলেন, তার মানে জাগা, কিন্তু যে ফর্মে অ্যাওয়েকেন স্টেট, সে ফর্মে ড্রিম স্টেটটা নয়, বাট এবার জাগা আছে বলে তো বলতে পারছো, বলতে না বললে তো বোঝা যেত না জায়গাটা। এই গেল 2 নম্বর স্টেট। 3 নম্বর স্টেটটা হচ্ছে ডিপ স্লিপ। ডিপ স্লিপ হচ্ছে আমরা বলতে পারি না সকালে, তাহলে কি বলতে পারি ওদের সম্বন্ধে, একটা কথা বলতে পারি। তাহলে যখন আমরা ডিপ স্লিপে থাকি, আমরা স্লিপিং লাইক আ লং, খুব শান্তিতে ঘুমাচ্ছি, শান্তিটা বোঝা যায়, একটা ব্লিসফুলনেস স্টেট, একটা স্টেট অফ ব্লিসফুলনেস। খুব গভীর ঘুম থেকে উঠে দেখবেন ঝরঝরে লাগে না, ফ্রেশ লাগে, এটাকে প্লিজ। ওরা দেখলো এন্টায়ার লাইফ স্টোরি অফ ইউ, এর বাইরে কিচ্ছু না। এখানে কিন্তু দেবতা আছে না, কিছু কথা আসছে না, একটা জাগ্রত স্টেট, একটা স্লিপ যেখানে তুমি যেটা বর্ণনা করতে পারো, আর যেটা বর্ণনা করতে পারো না, ওই দুটো ঘুমন্ত স্টেটের মধ্যে হচ্ছে 3টা স্টেট। কথাটা বুঝছেন? এই জাগ্রত স্টেটটা
ঋষিরা নাম দিলেন বিশ্ব, বিশ্ব কেউ বলছে, কেউ বিশ্বরা বলছে, এই নাম না। এই স্বপ্নের স্টেটটার নাম দিল বৈভব, তেজস। বৈভব মানে এখানে তুমি খুব রিচ বলতে RICH, মানে খুব ধনী ইন দ্য সেন্স তুমি জাগ্রত অবস্থায় অনেক কিছু করতে পারছো না, যেটা এখানে তুমি ডেফিনেটলি করে ফেলতে পারছো। জাগ্রত অবস্থায় বাদ আসলে তুমি বলুন, ওখানে তুমি বাদ আসলো, তারপরে স্বপ্নের ব্যাখ্যা তুমি চাইলে উঠে যাবে পারছো। তার মানে ওখানে তোমার এই জাগতিক ওইটার উপর ক্ষমতা আনলে বলা হয় যে সে তেজস বৈভবের উপর ক্ষমতা আনলে বিশ্বের অনেকটা সে কন্ট্রোল করতে পারে, ওইটার পর্যায়ে চলে এসেছে, নিয়ন্ত্রণে এসেছে। যাই হোক, ওটাকে তেজসকে বৈভব। রিচ তুমি ইচ্ছা করলে বিশাল ধন্য, এখানে তো আমরা ওখানে ধন্য। আরেকটা লাস্টের ওটাকে বলছে প্রজ্ঞা। প্রজ্ঞা বলছে ইন দ্য সেন্স প্রজ্ঞা, ওইটাকে বলছে একটা কজাল। ওই জায়গাটা ওইটা বীজ, ওইটার বীজেরই রিফ্লেকশন। এটা একটা বট গাছের বীজ আর গাছ এক দেখতে কত ডিফারেন্স, বীজটা দেখে বোঝা যাচ্ছে না কি হতে পারে, ওইটা একটা রিফ্লেক্টেড হচ্ছে, ওইটারই প্রকাশ হচ্ছে, নয় এই স্টেটে নয় ওই স্টেটে, নয় তুমি তাহলে এই তুমি জন্ম থেকে মৃত্যু এর বাইরে তুমি কিছু, সব নকল হতে পারে, সবই হতে পারে, এর বাইরে তোমার কোনো কিচ্ছু নেই। কিন্তু বুঝছো তিনটা স্টেটের মধ্যে চলে। এবার সেটা বললো তাহলে আমি কোনটা? মৃত্যুটা যে নদীর যে যাবে চলে যাবে, তুই তো যাবো নাকি নাকি থাকবে অনেকদিন বা 500 কোটি বছর, মূর্খ দুর্গ জানি আছে যা মৃত্যু জানছে না। ঠাকুর এই যে ড্রিম স্টেটটা, এটাই কিন্তু আত্মা, যেটা এই মুহূর্তে ড্রিম দেখছো তুমি আরেকটু গভীরভাবে পড়ে পড়ো, এটা নিয়ে শুধু এইটা নিয়ে ক্লাস আলোচনা মনে করে তো এইটাই অ্যাকচুয়ালি এক্সট্রাপোলেট করলে এটাই আত্মা। বুঝতে পেরেছো? 2টা ট্যাবলেট খেয়ে খুব ঘুমা, 50টা ট্যাবলেট খেলে ঘুমাবে, 80টা শেষ হবে। বুঝতে পেরেছো? তো এইটাই এক্সট্রাপোলেট করলে কিন্তু ঠিক। মানে এই যে যেটা প্রতি রাত্রে প্রকৃতি তোমাকে দেখাচ্ছে যে ড্রিম স্টেট, ওটাই অ্যাকচুয়ালি মৃত্যু যেতে চলে যাবে ওইটাই থাকবে। কারণ থাকবে মানে ওটা এখানে হেফাজত হয়ে আছে। এটা এখানে ড্রিমে তুমি তোমার কন্ট্রোলটা নেই। কন্ট্রোল ইচ্ছা করলে আপনি পারো, ড্রিমে আমি ঠাকুরকে দেখবো, ড্রিমে আমি বাবাকে দেখবো, ইচ্ছা করলে তো পারছো না, দ্যাটস হ্যাপেনিং, তোমার হাতে নেই। তো এইটাই যদি চলে যাওয়ার পরে হতেই থাকে, চলে যাওয়ার পর কিভাবে কি হয় একদিন বলে দেয়, ঠিক আছে শুধু ওইটা চলে যাওয়ার পর থেকে 1 মিনিট যে ফার্স্ট 3 মিনিট, স্টিভেন ওয়াইনবার্গের একটা বই আছে ফার্স্ট 10 মিনিটস, মানে বিগ ব্যাং এর পর থেকে ফার্স্ট 10 মিনিটস। তো ফার্স্ট 10 মিনিটস মৃত্যুর ঠিক মুহূর্ত থেকে মোটামুটি একটা ঠিকঠাক কি কি হয় একদিন এই আলোচনা, বুঝছো? কর্মকর্তা কি হতে থাকে, কি হতে থাকে, সব রিলেশনাল। কিন্তু প্রথমে কিন্তু বলে বিজ্ঞানীতে যুক্তিভিত্তিক, অবেদানন্দ মরণের পর লেখছে মতন সব চলবে না, খুব সাইন্টিফিক। এটা বোঝার জন্য স্পিরিট চাই, আপনাকে বোঝার জন্য স্পিরিট চাই, বুঝছো? ডক্টর নিয়ে মানুষ সবরা বুঝতে সুন্দর লিখেছেন, তার কাছে শঙ্করাচার্যের মতো লোকেদের বসে থাকার দরকার। ঠাকুরের কাছে আচার্য শঙ্করাচার্য তার গুরু, আচার্য সরকারের কাছে আচার্য শঙ্কর খুব উন্নত বেশি কথা বলছি। মৃত্যু আত্মাটাই যেটা আজকে তুমি স্বপ্ন দেখছো, আজকে তুমি তৈরি হওনি, তার মানে আজকে যদি তোমার মৃত্যু হয় তুমি গেল না, মানে যে উদ্দেশ্যে সৃষ্টি, এটার সাথে সৃষ্টির উদ্দেশ্য আছে। তুমি পারপাস অফ শিবশঙ্কর বল, শিবশঙ্কর একটা পারপাস অফ ক্রিয়েশন দোহায় থাকে, দোহার ইঞ্জিনিয়ার পড়তো। পারপাস অফ ক্রিয়েশন আমি আগের দিন ছুটি পেলে ওখানে ক্লাসে আমার কাজকে দেখে পড়ছিলাম, সোনার পাশাপাশি কেউ তাকে দেখেছিলাম, ও খুব সুন্দর বুঝেছে জায়গাটা। আমি আগের দিন যে ছুটি পেলে ওখানে তুমি এসেছিলে না, 17 তারিখে কবে মামা ছিল যেদিন, হ্যাঁ ও জায়গাটা খুব সুন্দর থাকছে। আমার দেখছিলাম পাশে আর 2-3 জন বসেছিল, সন্ন্যাসী ছিল, দেখা বললো হ্যাঁ ওগুলো ধরে ফেলেছে, জায়গাটা ধরতে পেরেছে, এটা সবাই ধরতে পারে না। এই জন্য খুব সুন্দর একটা হৃদয় আছে, হৃদয়টা খুব সবার থাকে না এতদিকে। দেখো নেসেসিটি থেকে আসে, যেভাবে বউয়ের প্রবলেম, বাচ্চার প্রবলেম, সাংসারিক প্রবলেম ভাবায়, ওইভাবে ওই আত্মীয়তা যদি 50% নিয়ে ভাবতে পারো ওই সমস্যাগুলোকে, ওইটা তো আমাদের কাছে রিয়েলিটি না। কিন্তু রিয়েলিটি ওটা এখন এই মুহূর্তে প্রবৃত্ত হতে পারে, এই মৃত্যুর কোনো শিওর নেই। আপনি আজকেই মরে যেতে পারেন, ওটা আরো বেশি রিয়েল, আরো বেশি রিয়েল। এই কথাটা ঠাকুরের নামের ব্যাখ্যা আসবে এবার বলছি। তো যাই হোক, এই 3টে হচ্ছে স্টেপ, একটা জাগ্রত, একটা হচ্ছে অ্যাওয়েক স্টেট, একটা ড্রিম স্টেট, আর একটা ডিপ স্লিপ স্টেট। একটা নাম প্রজ্ঞা,
এই যে অদ্বৈত ভাবনা দেখো কিভাবে মানে শঙ্করাচার্য দিলেন, নর্মাল লোক বুঝতে পারছেন, সাধারণ মানুষ যখন অদ্বৈত ভাবনা দিচ্ছেন অদ্বৈত বেদান্ত, তো রামানুজাচার্য 400 বছর পরে, শঙ্করের জীবনকাল হচ্ছে 768 থেকে এই 788 থেকে 820, 32 বছর বেঁচেছিলেন। রামানুজাচার্য যতদিন বেঁচেছিলেন 1017 থেকে 1137, 120 বছর বেঁচেছিলেন। রামানুজাচার্য যে এটা শঙ্করাচার্যের মেধা এত উন্নত, নর্মাল লোক নিতে পারছে, ও সেটাকে, এবং ও ভক্ত নির্ধারণ অদ্বৈত বেদান্তের ওর কোয়ালিটেটিভ নন ডুয়ালিজম, এবং ওর ফর্মে, ও যে ফর্মে পুজো আর্চার কথা বলে গেছে সেই ফর্মে কিন্তু আর ভারতবর্ষ কেন পৃথিবী জুড়ে যে হিন্দুদের যেটা পূজা পদ্ধতি বা ভাবনা চিন্তা, এই সেইটা ওর ওর দেখানোর রাস্তা, বুঝতে পারছো, রামানুজাচার্যের দেখানোর রাস্তা। তো হিন্দি মানে খুব অনেক দিন বেঁচেছিলেন, খুব স্বাস্থ্যবান মানুষ, 120 বছর বেঁচেছিলেন। ওনার সময়েই জগন্নাথ মন্দির তৈরি শুরু হয় 1112 খ্রিস্টাব্দ, কমপ্লিট হয় 1161। জগন্নাথ মন্দিরের ফর্ম ওনার ভাবনার প্রভাবটা এসছে। ওখানে কিন্তু কোনো রাধা কৃষ্ণ বৈকুণ্ঠর ব্যাপার না, ওখানে 3টা ফর্ম রেখেছে, একটা কৃষ্ণ জগন্নাথ, যেটা একটা বড়রা, একটা সুভদ্রা, ঠিক আছে। এবং এরা 3টা মানে 3টা কিন্তু ভাই বোন বলার উদ্দেশ্য সোর্স একটা থেকেই এসছে। এখানেও রিপ্রেজেন্ট হচ্ছে, কৃষ্ণ রিপ্রেজেন্টেড হচ্ছে সেই ডিপ স্লিপ প্রজ্ঞা, সুভদ্রা প্রজ্ঞা মায়া, মানে এখানকার জাগ্রত স্টেট, আর বৈভব রিপ্রেজেন্ট করছে বলরাম তেজস। ওইভাবে করা, ওইভাবে রিপ্রেজেন্ট করতে হবে জগন্নাথ। ওই সময় ছিল, পরে আরো পরবর্তীকালে মাধবাচার্য এসে মানে এই ভাবনা থেকে সরে গেলেন, কিন্তু দ্বৈতবাদে চলে গেলেন। যাই হোক, ওটা বলার উদ্দেশ্য। এবার এখন ঋষিদের আবার ফিরে যাচ্ছি, তো কিছুক্ষণের জন্য একটু আমাদের কাছাকাছি চলে এসেছিলাম, 8th সেঞ্চুরি 12th সেঞ্চুরি, আবার ফিরে যাচ্ছি 5000 বছর মন্ডপুলিশের সময়। ওরা দেখলো কি, তাহলে আমাদের রিয়েলিটি এর মধ্যে আমি কে, এটা সব থেকে বাস্তব হচ্ছে, নয় এটার মধ্যে আছে না স্বপ্নে আছে। তো যদি চলে গেলে থাকবে এগুলোর মধ্যে কিছু না কিছু। ওরা এবার গভীর ইনভেস্টিগেশন শুরু করে, ধ্যান করলে গভীর ধ্যানে মগ্ন টগ্ন থেকে ঠাকুর যেটা বলতে গেলে গভীর ধ্যানে বসে তারা আবিষ্কার করলেন, বুঝতে পারছেন। তারা এটাকে সিম্বলে নিয়ে আসলো যে এই 3টার মধ্যেই যখন, কিন্তু 3টার বাইরে কি কিছু আছে, এই রিয়ালিটির বাইরে এই 3টাই কি। ওরা তখন করলো কি, এটা নিয়ে সাধনা করার জন্য একটা ফর্মুলা বার করলো, খুব ইন্টারেস্টিং ইন্টেলিজেন্ট ফর্মুলা, আন্ধ্রপ্রদেশের সব। ওরা করলো কি, আমাদের যে টাকার ডলারের সিম্বল আছে, পাউন্ড, একটা আমাদের টাকার মধ্যে একটা উৎপাদ হয়েছে, থাকে না একটা সিম্বল, ডলার মানে কি পাউন্ড, কি পাচ্ছা এটা পাউন্ড নাকি থাকে না, আমাদের টাকার একটা উৎপাদ হয়েছে কোথায়। ওরা করলো কি, এই টোটা ওইটা জানা মানে তুমি যদি 1 লাখ লেখা থাকে, তোমার ওইটা বসলে বুঝে যাবে কি, ওইটা বসলে বুঝে যাবে কি, যারা 1 লাখ একটা কাগজ, তার পাশে যদি ওই যে রুপি বা ডলার, ওই চিহ্নটা দেখলেই বুঝে যাবে মানে ইট ইজ মিনিং 1 লাখ টাকা। ওরাও কিন্তু শর্টে টোটাল ব্যাপারটাকে ধ্যান করার জন্য অত ভাবনা ভাবতে পারছেন, শর্টে যদি অল্প ওষুধে ইনভেস্টমেন্টের ওষুধ দেয় 4-5টা ওষুধ একটার মধ্যে, একটা খালি 4-5টা দেয়, ওরা খুব ছোট করে আনার চেষ্টা করে। তো করে জাগ্রত স্টেটটাকে অশব্দের মধ্যে আনলো, তখন ময়ের মধ্যেই শেষ, ওই সময় ব্যাপারে অ স্টার্টিং ম লাস্টে, পরেগুলো পরে চলেছে পানির সময় বুদ্ধের কাছাকাছি সময়, বুঝতে পারছো। এগুলো সব আরো ব্যাকরণগুলো আস্তে আস্তে এসেছে। জাগ্রত স্টেটটা দিল অ, ওটা স্টার্ট, মাঝেরটা দিল উ, স্বপ্নের স্টেট, আর যে ডিপ স্লিপ স্টেটটা তারা সিম্বলাইজ করলো ম। এবার ব্যাকরণ করতে গিয়ে পানি নিয়ে দুটোকে 3টেকে যোগ করে দিল, করে দেখা হলো ওম। এই দিস ইজ দ্য, এটা মান্ডক্য উপনিষদে ওমের ডেফিনিশনটা এইভাবে, ওম শব্দ জাগ্রত, স্লিপ, স্লিপ মানে যেটা স্বপ্ন দেখছি, ম দেখছি, 3টা মিলে যোগ হলো ওম, দেখা গেল। এবার ওঙ্কার, তারা ওঙ্কার কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের উপনিষদ বেদের দৃষ্টিতে বলে। এবং ওঙ্কার এমন একটা শব্দ যেটা ইভেন মানে ইসলাম ধর্মেও সুফিদের একটা ইত্যাদি দেখেছে, ওঙ্কার এইটা নিয়ে অ্যাকসেপ্ট করেছে। তাছাড়া তো বুদ্ধ জৈন সবার সাথে সবার ঝগড়া থাকতে পারে, হিন্দু সবার সাথে সবার ঝগড়া থাকতে পারে, আমাদের ইস্টার্ন মিস্টিসিজমের সব কিছু, যে চাইনিজ করছি না, সবাই ওঙ্কের খুব উৎস ইয়ে লিখেছে, ওম শব্দ। আমাকে জিজ্ঞেস করা হয়েছিল রামচন্দ্র ওঙ্কের মধ্যে কোনটা করবো,
প্রশ্ন করেছে, বড় বড় প্রশ্ন। উত্তরকাশীতে গেছিলাম, সব বসেছে 30 বছর 40 বছর ধরে মান্ডব্য পরিষদ নিয়ে ভাবছে। আমি বললাম রামনারায়ণ নাম, তাকে ওখানে ছোট হলো, আমাকে বেশি তুমি কি রামনারায়ণটাকে বেশি করতে, আমি কিছু বলবো না, তুমি জিজ্ঞাসা করেছ ওঙ্কার করবো না রামনারায়ণ, আমি রামনারায়ণ নাম কেন করো। এইখানে ঠাকুরও তাই করলেন। এই যে রামনারায়ণ নামের অনেক ব্যাখ্যা, একটা ব্যাখ্যা মহাকাশের মহানাম, একটা ব্যাখ্যা তোমার আমার সবার নাম। ঠাকুর তো বারবার বলছে নাম করো নাম করো। আমার কাছে তো ঠাকুরের শিষ্য আসে না, আসলে অ্যালার্জি হয়, বুঝতে পারো কথা বলছে, বাইরের লোকই বেশি। দীক্ষা মিথ্যা চায়, দীক্ষা তো দিতে আমি, দীক্ষা তো প্রশ্নই ওঠে না। আমি রামনারায়ণ করতে বলি, তখন বলে এটার মধ্যে বিষয়বস্তু কি, প্রথম তো 7 দিন রবেটদের বুঝাইতেই যায় এটা যে এই রাম না, এটা যে অযোধ্যা বা উৎপাদ না, বুঝতে পারছো? এটা ফর্মে চলে এসছে। গবেষণা করতে 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 রাত 3 দিন পর, রাত থেকে মতে যেতে 26 ঘন্টা করে, ঠাকুর বলছে 3 দিন লাগে, 72 ঘন্টা। ওটা ফর্মে এসছে, আমি এটা চারণ করছি, রান্না করছি, করতে 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 এই ফর্মগুলো শব্দগুলো একে একে এসছে। তা আমরা তো ঠাকুরও অনেক ব্যাখ্যার মধ্যে এই 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 3টা স্টেটকে এটা ডিনোট করছে। এই 3টা স্টেটকে এটা একটা ব্যাখ্যা। বুঝতে পারছো? 56 সালের সবে বিটল দাসের বাড়ি থেকে শ্যামবাজারে আবার এসছে, ঠিক আছে, 57 সালে তখন নাম দেননি, কিন্তু ভাবনাটা চলছে। এখন ভাবনাটা চলছে যে এই 3টা স্টেটকে এক করলে 3টা শব্দের মধ্যে ধরা। হরিকৃষ্ণ হরিকৃষ্ণের আলোচনা শুরু হয়েছিল, যেটা 3টা স্টেটকে ধরতে হবে। জাগ্রত ওই ঠাকুরও 3টা পরবর্তীকালে অল্প করে বুঝেছি রামনারায়ণ 3টা দিন। কিন্তু ঠাকুর যেটা বললেন, একটা ব্রিলিয়ান্ট মুভ, যেটা কেন আমি রামনারায়ণ নামকে বেশি গুরুত্ব দিচ্ছি ওদের প্রশ্নের উত্তরে, ওদের যে অ উ আর ম, এটা অন অফ স্টেট, বিট বাইটের মানে কম্পিউটারে যে কি বলে ওগুলোকে, ওই ডায়াগ্রামটা কি বলে, সুইচ বোর্ড, মানে এটা হলে ওটা 1 আর 0, বুঝতে পারছো? এটা হলে ওটা হবে না, মানে ওয়ান্স জাগ্রত অবস্থা বন্ধ হবে তাহলেই ওটা শুরু হবে। কথাটা বুঝছো? এবং ওইটা বন্ধ হলে ওটা শুরু হবে, মানে 3টার মধ্যে কোনো ব্যাপার নেই। ঠাকুর এখানে একটা ব্রিলিয়ান্ট একটা, এটা আজকে 100-150-200 বছর পর এগুলো নিয়ে গবেষণা নিশ্চয়ই তো হবে, বুঝতে পারবে যে কত বড় গুরুত্বপূর্ণ। ওরা প্রথমে জাগ্রত রাখছে, পরে ঠাকুর প্রথম রামটা রিপ্রেজেন্টস স্বপ্নের স্টেট। কথা বলছো? এই রিয়েলিটিটা কি, ওদের ভাবনাটা আগে বলে দিই। তাহলে এই যে এবার রিয়েলিটিটা কোনটা, আমি কোনটা অ্যাকচুয়ালি, আমার এটা আমার ওইটা না, ডিপস্টিক কোনটা, ওইটা ব্যাখ্যা করতে মান্ডব্য ঋষিকা খুব সুন্দর, অসামান্য মান্ডব্য পরিষদের 7 নম্বর শ্লোক বলছে 3টার একটা না, খুব ডিপে চলে গেছে যারা, তাদের মুখ দিয়ে বের হচ্ছে, বুঝতে পারছো? মান্ডব্য পরিষদের মোটে পরিষদে বলছি, ঠাকুরের বিতে আসছে, নাম তো প্রজ্ঞম না বহিঃপ্রজ্ঞম, না উভয় তো প্রজ্ঞম। তাহলে আমি এইটা জাগ্রত অবস্থাটা আমি ওটাই মানে নাম তো প্রজ্ঞম আমাদের, না বহিঃপ্রজ্ঞম না বাইরেটা, মানে আমি ডিপ স্টেট, এই স্বপ্নের স্টেট না নো ভয় তো প্রজ্ঞম। এমন চলতে পারে আমি দুটোর মাঝামাঝি কিছু বাউন্ডারিতে দাঁড়িয়ে বলছে না প্রজ্ঞান ঘরণ, মানে ওই যে ডিপ স্টেট ওটাও আমি না। তাহলে আমি কি না প্রজ্ঞান, বুঝতে পারছো? না প্রজ্ঞান, তাহলে আমি অ্যাকচুয়ালি আমি কি? এইবার ঋষি আরেক ধাপে করছে, যিনি দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন, তো বলছেন আমাকে আমি ঠিক ডিফাইন করতে পারছি না। তখন এইটা খুব বড় শব্দ, আমি ভেঙে ভেঙে বলছি, অদৃষ্ট, অগ্রাহ্য, অব্যবহার্য, অচিন্তা, অলক্ষণা, বলছে আমাকে কিছু ইউজ মানে কোনোভাবে মানে রিয়েলিটিটা ইউজ করা যাচ্ছে না, মেন রিয়েলিটিটা ইউজ করতে পারছি না, বুঝতে পারছো? শেষে দেখছেন প্রপঞ্চ পোষক, দ্যাটস ব্রিলিয়ান্ট, ঋষিদের থেকে বললো আই এম সামথিং ইন বিটুইন, এমন একটা ব্যাপার which runs in and through, যেটা 3টার মধ্যে দিয়ে ঘটছে কিন্তু 3টার কোনোটাই মিলা, এমন একটা কিছু। সেটা কি? প্রপঞ্চ পোষণ বলছে সাইলেন্স। বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন একটা সাইলেন্স আছে, এমন একটা নীরবতা আছে। শব্দ তো হলো মানে রূপটা পেয়ে গেল, শব্দ হলেই মানে রূপটা হয়ে গেল, একটা প্রকাশ হলো, কিন্তু রূপের আগে যে সাইলেন্স, দ্যাটস মি। প্রপঞ্চ পোষণ শান্তম শিবম অদ্বৈতম, এখানে শিব শব্দের অর্থ মানে অ্যাবসলিউট নলেজ, এখানে শিব মানে আমাদের এখানে শিব। তারপর হচ্ছে চতুর্থ মন্ডল, দ্য ফোর্থ স্টেট, মানে 3টার বাইরে আরেকটা স্টেট ঋষি বলছেন, কথা বলছো? এটাকে শঙ্করাচার্যের গুরু গোবিন্দপাদ, তার গুরু গৌরপাদ ব্যাখ্যা করতে গিয়ে মান্ডব্যকারিকা এই শব্দটার একটা নাম দিচ্ছেন তুরীয়। ফোর্থ স্টেট, তুরীয় মানে সংস্কৃতের
সামথিং ইজ কনসেপ্ট 3 এর পরে মানে 4ই, ঠিক আছে? মানে তিনটার মধ্যে আমি না, আমি এর বিয়ন্ড কিছু আপনাকে বুঝতে হলে এগুলো বুঝতে হবে। যদি আপনাকে আরো বড় হয়ে যাবে তুমি দেখবে তখন এগুলো একদম ছবির মতো দেখতে পাচ্ছি। আমার এই কথাগুলো না দেখবে ছবির মতো দেখতে পাচ্ছি। এগুলো ভাবতে থাকবে, শোনা আমি ডুবে থাকবে, আর কয়েকদিন বাঁচবে পৃথিবী 70-80, আপনার নিয়ে চলে যাবে, খুব পাকা হয়ে যাবে এখানে। তুরিও ফোর্সডে ঠাকুর করলেন কি, মানে একটু জাস্ট ব্রিলিয়ান্ট। আমার বলেছিলাম যেদিন আমি চোখে জল সব কাঁদছে বসে আমার সামনে, সব পরিষ্কার, এখানকার বহু গাধা না বুঝতে, সব পণ্ডিত আপনার টাকা থেকে পাস করে সন্ন্যাস নিয়ে যাচ্ছে রামকৃষ্ণ মিশনে আসে। ঠাকুরের কাছে রিয়েলিটি কিন্তু ওইটা অনেক বেশি। দেখবে ঠাকুরের যারা ঘরোয়া ক্লাস শুনেছি কি মামা কাজু বাড়ি থাকতেন, আমার মামা আরেকটা মামা এরকম ঠাকুর বলতে প্রথমে দেবেন মৃত্যুর কোনো ক্লাসে তোমরা শুটেন করে, ঠাকুরের কাছে ওটা অনেক বেশি রিয়েল। প্রথমেই তোমরা ডেড বডি এটা আগে ধরে নাও, প্রাণ ডেড বডিটা এই, তার মানে কি ওই স্টেটটাই আসল। ওইটা তোমাদের ডেড বডির মধ্যে একটা আত্মা ঢুকা পুতুলের মতো চাবি দিয়ে দিছে, তবলা বাজায় পুতুল মোহাম্মদ চাবি শেষ। এটার কোনো দাম নেই, এটার মধ্যে একটা কিছু ঢুকে বসে আছে যেটা ওটা প্রথমে হয়েছে ঠাকুরের কাছে ওটাই, মানে ওটা আদি আদি মানে আরেকটা ব্যাখ্যা ঠাকুর দিচ্ছে। এই স্টেটে তুমি ধরো 1 লক্ষ বছর ধরে মৃত্যু আত্মাটা একটু মেনে নিতে হচ্ছে। এই মুহূর্তে আত্মা বলে কিছু আছে, তুমি জন্মের আগেও ছিলে ধরো 10,000 বছর, জন্মের পরে মৃত্যুর পরে 15,000 বছর, মাঝখানে 50 বছরের কারণ জীবন, ফলে ওইটা অনেক বেশি রিয়েল ঠাকুরের কাছে। ঠাকুর ব্রিলিয়ান্ট মুভটা দিলেন কি, প্রথমে ওইটাকে নিয়ে ফেলে দিলেন প্রথম রাউন্ড। Deva Santuasa Samakanta, Veranda Dua Mamba Vida Salam, বুঝছো বেদাস সান্তা তো ঠাকুরের ভাবনায় প্রথমে নিয়ে আসলেন ওটা মোর রিয়েল ঠাকুরের কাছে। কারণ ঠাকুর যে আত্মার উপর এত দখল, নিজে মুক্তি দিতে অধিকারী, আপনি কিভাবে বলছেন? একজন ব্যাখ্যা দিলাম, এইটা হচ্ছে ব্যাখ্যা। এগুলো বুঝতে হলে যে সাবজেক্টটা জানে, কথা বুঝছো, আইনস্টাইনকে সম্মান সেই দেবে যে ফিজিক্সের অন্তত কিছু জানে। তো অবধি করে আইনস্টাইন কোন রাস্তা পটলা দেওয়ার কাছে সংগঠনের পটলা দেওয়া বড় বেশি গুরুত্ব, বুঝছেন? এখন ওইটার নামটা হলো প্রথমে নিয়ে আসলেন ব্রিলিয়ান্ট মুভ। বটভেনিক স্প্যাসকিড তো দাবাতের কাছে বলেন, বটভেনিক স্প্যাসকিড একটা মুভ আছে। কিছু কিছু জায়গায় এমন এমন মুভ আছে দেখা যাচ্ছে 26টা 27টা 28টা চাল ভেবে নিয়েছি, মানে ফোর্স করছে তোমাকে। দাবার কাসপারবেরিটা কি, আমি তোমাকে কন্ট্রোল করবো, তোমার মুভ তোমাকে এমন অসহায় করে দিয়েছে, তোমার উপায় নেই, তুমি আমার দ্বারা রিঅ্যাক্ট করছো, তোমার অ্যাকশন করার জায়গা নেই। 4-5টা মুভের পর বুঝতে পারছো স্প্যাসকি। আমি দাবা খেলতাম ছোটবেলায়, ঠাকুর সাথে দাবা খেলতে আগের নিয়মে খেলতেন, এই যে রাজা বাড়ি চালিয়েছে। যাই হোক, তো ঠাকুর আগে ফেললেন রাউন্ডটা, জাগ্রতটা নারায়ণ, অ্যান্ড দ্যাট লাস্টেরটা হচ্ছে দীপসি। এবং কথা পেয়েছো, মানে ঠাকুরের কাছে ওটা মোর রিয়েল, ওইটা মোর রিয়েল বলেই ঠাকুর আত্মার তত্ত্বগত ভাবে ঠাকুর আত্মার উপর কন্ট্রোল কমার মানছেন কিভাবে? আনছেন মানে ঠাকুরের কাছে ওইটাই রিয়েল। তোমার কাছে জাগতিক অবস্থা রিয়েল বলে তুমি এটার সাথে ওইটা ঠিক করতে পারছো। মানে আমি তোমাকে এটা বাংলাটা দিতে দিচ্ছি, জাগতিক অবস্থাটা রিয়েল বলে। আর এই যে স্বপ্নের অবস্থা তো হচ্ছে না, এই মুহূর্তে হচ্ছে না। হ্যাঁ, 2 হচ্ছে আরেকটা দুর্ধর্ষ ব্রিলিয়ান্ট ভাবনা। এটা ব্রিলিয়ান্ট ভাবনা না, এটা ছিল বলে এটা করতে পেরেছে। ওদের ব্যাপারটা সুইচ অন সুইচ অফ, জাগ্রত অফ হলে স্বপ্নই হলে নেভার দে ওভারল্যাপ। ওই জন্য নভয়াত প্রথম শব্দটা ইউজ হচ্ছে বারবার। এই পুরো সংরচিত কমিটি আন্দোলনের কমিটি আছে তাদের আমাদের এখানে আমি খবর করে ফেলে গেছি, থামেন আমার আন্দোলনের মুখস্থ সংরাজ্যের ভাষ্যটা মুখস্থ অনুপ্রমাণ ওকে কেন বুঝতেই পড়ছে শোনাটা শ্লোক। এটা যে এই কথা বলছে চুপ করে বসেন, ঠাকুরের কথা ভালো ভালো কথা বলতেছে শোনেন, কোন কথা বলতেছে আপনি ভালো 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 রাস্তা পেয়ে যাবেন, নিয়ে নিতে পারেন যদি ঠাকুর। আর আপনার নাম কি ব্যাপার বুঝতে পারছেন? ঠাকুর যেটা করলেন ঠাকুরের কাছে টোটালটা দিয়ে দিচ্ছে, ওই সুইচ অন সুইচ অফের ব্যাপার। ওয়ান্স যেটা এখন আছে নেবা তাকাল সাসবা পান্ডাবে, যেটা এই মুহূর্তে আছে সেটা সব সময় থাকবে। মানে এটা হলে ওটা হবে না, এটা বন্ধ হলে ওটা শুরু হবে, এমন কোনো ব্যাপার না। এবং সবথেকে বড় কথা, ঠাকুর নিজে ছোটবেলায় এটা মানে মানে খেলার ছলে একটা প্রমাণ করে রেখেছে ওদের মধ্যে। কিন্তু বুঝতে পারছো, মানে ওরা আত্মা সম্বন্ধে খুব ডিফাইন করতে পারছে না, কারণ পরিষ্কারটাকে খুব কনভিনসিংলি মানছে, ফলে দুটো স্টেট যে ওভারল্যাপ করতে পারে ওই জায়গাটা ওরা দেখছে না। ঠাকুরের ছোটবেলায় হচ্ছে কি
এখন তো ছোট্ট বাচ্চা 7, 8, 9, 10 বছর শুধু ফুটফুটে বাচ্চা ঠাকুর যেখানে থাকতেন উদ্যান চলে ঠাকুরের বাবা যেখানে কাজ করতো তার কাছাকাছি রামচন্দ্রপুর বলে একটা গ্রাম ছিল, ওখান থেকে নবদ্বীপ দাস বলে একটি ছেলে আসতো, গরিব চাষবাস করে ঠাকুর ধ্যান করে তো সারা বসে থাকতেন, তখন গভীর খুব আমার ওই সময়টা বেশিরভাগ সময় ওই জায়গাটা বিলং মানে ঠাকুরের ওই ভাবনাগুলোতে বিলং ছোটবেলা 15 বছর 16 বছর 17 বছর হারিয়ে যাচ্ছে ওই ভাবনাগুলো কপিয়ে গেল। আর এই জিচু যখন পরমেশ্বর মাধব ঠাকুর লেখে তখন ওই রেকর্ড করতো, জিচু তখন 79 রিটায়ার করেছিল একটিতে শিবপুর বি কলেজে, তারপর ওই টেপ নিয়ে অবস্থা করে ওই ক্যাসেটগুলো জিচু থেকে আমি পড়ে নিয়েছিলাম, পাবলিশ করেছিলাম। তো ওটার মধ্যে সুন্দর বর্ণনা আছে ঠাকুর ছোটবেলার ওই ভাবনাগুলো বলতে, তাতে সুবিধা বুঝতে সুবিধা হয়েছে আমার। এই রামচন্দ্রপুর থেকে আসে এই নবদ্বীপ দাস ঠাকুর বললেন কি, বললেন তুই জব কর, জব করতে বলে আমি স্বপ্নে তোকে দেখাই, মানে ওই এবার ঘুমাইতে যায় স্বপ্নে ঠাকুর আসে, প্রথম কান্দিন আসে, কোনদিন দেখতে পায় কোনদিন দেখতে পায় না। এই আস্তে 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 হলো কি ওই জায়গাটাকে সলিড করছে, যেটা এখন এখন যে ড্রিমে ছেড়ে বেড়া যেটাকে বলছি বুঝতে পারছেন ডিসপার্স স্টেট, ওটা না আস্তে আস্তে ওটা রোজ একই দেখা শুরু করছে, কিন্তু রোজ এক সপ্তাহ দেখছো না, একটা ইভেন্ট ব্যাপার প্যারামিটার চলছে না, ও দেখছেন ঠাকুর আসছেন দেখেছেন বসে খাচ্ছেন, তারপরে ওখানে খায়, ওখানে জমিদার স্বপ্নে স্বপ্নে জমিদার এদিকে খেতে পারে না, এদিকে চেহারা ভালো করে খায় তো এখানে লাগে দরকার করছে না, লোকে তো সন্দেহ করা শুরু করেছে খেতে পেত না, এত সুন্দর চেহারা হয়ে গেছে ওখানে ও তো বুঝাতে পারছে না, এবার লোকে বলছে পাগল হয়ে গেছে বুঝতে পারছো। মাথা ভাঙ্গা থেকে মহিম একটা আইছিল তাকে দেখিয়েছে, সে বলছে ইমিডিয়েট বিয়া দেন, তারপরে ওদের বাড়ি গেছে মহিমাচার্য আরেক উৎপাদ বুঝেছে ভালো খারাপ দেন মাথা ভাঙ্গা থেকে উঠেন 24 লোকে একটা কাজে যা বুধু এটা হয় তাদের প্রসাদ জোগাই দেয়, টপ ক্লাস বুধুরা জগতে দেখার প্রয়োজন পড়ে না, তা দরকার পড়ছে যারা এত সেলফ সাফিসিয়েন্ট আমদানি বাজার করতে পারে না, এটা ফুচকা খাই যে একদিন বেড়ে চলো ধামচা পায় না ওরকম বুঝতে পারছো, টপ যারা সব জায়গায় ইউজ করেছে তাদের নাম জানবে না চিনবে না এই গেল। এবার খুব জোরে জোরে আসছে ঠাকুর বলে না বিয়া দিচ্ছে সময় দিকে ঠাকুর স্বপ্নে বিয়া দিচ্ছে, স্বপ্নে বা স্বপ্নে বাচ্চাও হয়ে গেছে বুঝেছো। তো এদিকে বলছে স্বপ্নে বিয়া, স্বপ্নে বলতো এখানে বাস্তবে, এবার বাস্তবে আরেকটা বউ হয়ে যাবে টেনশন, ও কিন্তু সিরিয়াস ভাবছে কিভাবে আঁকা করে না করতে 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 এটা তো স্বপ্নে হচ্ছে বাস্তব হচ্ছে, ওখানে পিনতে কেমন। এবার ঠাকুর একদিন তিতা চান করতে যাবে, গামছাটা ছেঁড়া আপনার ওখানে থাকতেন নদীর কোনো নিজের ক্ষমতার এক কাণ্ডে, ও ওটা জাগ্রত অবস্থায় দেখেছে ঠাকুরের, ও স্বপ্নে ও রেগে গেছে জমিদার তো স্বপ্নে তো স্বপ্নে জমিদার নিয়েও 1 ডজন গামছা দিয়ে দিচ্ছে। পরের দিন দেখে ঠাকুর ওই যে গামছা ওই স্বপ্নে দেওয়া গামছা গভীর দামি কথাই হলো ওগুলো ওই গামছা পরে ঠাকুর তিতাসে চান করতে পারছে। দেখো ওভারল্যাপ যেটা এখানকার উপনিষদ এটা ওইভাবে বুঝতে পারে না, ওই দুটো স্টেট যে ওভারল্যাপ করানো যায় ওই গামছাটা মানে ওকে বোঝানো ওকে মাথা করার জন্য করছেন, গামছাটা মানে দেখেছে এখানে। তারপরে একদিন এসে ক্ষীর, ওরা ওখানে বড় লোক ও অনেক দুধ দেওয়া ক্ষীর করে ঠাকুর দেখেছে, ক্ষীর খাওয়ার সময় তারপরে ওই ধুতির দেওয়া দিয়ে বসে ক্ষীর, পরের দিন সকালে উঠে ঠাকুর ঘরে দিয়ে দেখো দুটো এক করে দিচ্ছে, আরেকবার কালের পড়া বসে বিশাল গঠবি দেখতো। এই যে দুটো ওভারল্যাপ হয় কতটা যে স্বপ্ন অবস্থা জাগ্রত অবস্থা দেখো ওভারল্যাপ করে দিচ্ছে, এবার ওর ওটা 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 ওর কনসলিডেটেড হয়ে গেছে চেতনাটা বুঝছো কনসলিডেট হয়ে গেছে। এবার ওটা মানে মৃত্যুর সাথে সাথে ওটা চলবে, ওটার আবার যে ফিরে ঘুরে আসবে ওটার দরকার হচ্ছে না, ও সলিড হয়ে গেছে চলছে। এটা এখানে মানে না মানে বুঝে উঠতে পারে, মানে না বলবো না বুঝে উঠতে পারে না। এখানকার যে ঔপনিষদিক ব্যাখ্যা এই জাগ্রত তিনটা স্টেট করলাম, মন্ডল উপসর্গ করলাম, ঠাকুর বললাম, ঠাকুর প্রথমে ওটাকে নিয়ে ফেলে দিয়েছে, দ্যাটস সো পাওয়ারফুল, ওই জন্য ওটার কাজটা বেশি। এবার যে প্রশ্নটা করতে পারো তাহলে এত নাম হচ্ছে না কেন, এবার একটু বলে এবার বেশি বলবো না আর সমাপ্ত করবো। হয় কি এবার পারপাসটা বলে সৃষ্টির পারপাস, ওই শিব ঈশ্বর এগুলো সব অপকার। একটা ব্যাপার যদি কেউ ক্লোজ কন্টিনিউ করো
জগতের যে চেতনা কনসিয়াসনেসটা সেটা একটা কনসলিডেটেড হতে চাইছে। এটা বোঝানো থেকে বুঝতে অসুবিধা, এই প্রসেস একটা, এটা প্রসেস। এইখানে উপনিষদের ভাবনা থেকে ঠাকুরের ভাবনা ডিপার্ট হচ্ছে। উপনিষদের ভাবনা তুমি সেই পরব্রহ্মের অংশ, অদ্বৈত বেদান্ত একবার হয়ে গেল, হ্যাঁ তোমার কোনো নেই। এবার ঠাকুর কিন্তু সেটা করছে না। চেতনা এই সমুদ্রের মধ্যে বরফ হয়, এই যে বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে চেতনা, এই তুমি একটা বরফ, আমি একটা বরফ, মানে একটা সলিডিফাইড হচ্ছে এবং এটা একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। এইখানকে এই দুঃখ ব্যথা সবকিছু ওই একমাত্র একটা উদ্দেশ্য, প্রসেস। বুঝতে পারছো? কারণ প্রসেসটা না হলে অসামান্য ধরো শিশু অবস্থায় তোমার বুঝ নেই, 4 দিনের শিশু, 5 দিনের শিশু, তুমি কিন্তু তাকাচ্ছে, বুঝতে পারছে, রিকগনাইজ করতে পারছে। সেই 16-17 বছর বয়সে জ্ঞান দিচ্ছে, তৃণমূলের ভাষণ দিচ্ছে, বাবাদের অর্থনৈতিক অবস্থা, তার মানে বুঝটা কিছুটা পাকা হলো। এই কিছুটা মোশন দিয়ে দেয়, গভর্নমেন্ট থেকে কিছুটা দিয়ে দেয়। এবার এটা বোঝানোর জন্য দেয়, এটাকে যদি আরো পাকা করে নিতে পারো, এই বেরিয়ে যায়। এই শেপটা ওই কারণে না, এই বডিটা আর কোনো কারণ নেই। তুমি যেমন জানো বডি শেপ করতে হবে, বিয়ে করতে হবে, ফালতু হতে হয়। জানে না তারা, কিন্তু জানা ব্যক্তি আমার সামনে এসে কোনো কথা বলে। আজ পর্যন্ত এত জায়গায় গেছি, বড় বড় ফ্রিজের বাটিটা রাখে না, ফ্রিজের বাটিতে বরফ হয়ে যায় জল, বাটিটা সরিয়ে দেয়, চাপটা হয়ে যায়। চেতনাটা আমাদের মধ্যে বিন্দু বিন্দু ওইভাবে রয়ে গেছে, ওটাকে পাকা করা, এই ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নয় তত্ত্বের, বিশ্বের সৃষ্টি। এটা একটা চূড়ান্ত উদ্দেশ্য এবং খুব লজিক্যাল যুক্তির। চেতনাটা পাকা হতে চাইছে, পাচ্ছে না, আবার ফিরে আসছে, আবার চলে যাচ্ছে, আবার বুঝতে পেরেছো? তো পাকা হওয়ার জন্য দুধ, এই যে ঠাকুর মন্থন, রান্নার কেন এই তুমি মন্থন করছো, রান্না হচ্ছে মন্থন করছে, মাখন করে না দুধে, এই কণা 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 দুধের মধ্যে মাখন করা হয়। তো ওটা কি কণা 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 ননি, ননি বলে তো, ননি কাকু বলে, ননি কাকু চলে গেছে, ননি, ননি নামটা ঠাকুরের বলে ননি, ননি আছে। ওইটাই মাখনটা কি হয়, একটা মন্থন হয়, একটা চার্নিং চলে, চলতে 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 একটা মাখন হিসেবে। চেতনাটা জাস্ট এক্সাক্ট বডির মধ্যে চিহ্ন বিচ্ছিন্ন ছোট 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 ছড়িয়ে আছে। তোমার সারা জীবনের কাজে ওইটা মৃত্যুর সময় যদি পাকা হয়তো বেরোলো, ছাড়া বেড়া হলে আবার একবার জন্য রেডি। এখানে তুমি এমএ পাস হয়ে গেছিলে, পরের বার আবার হতে পারছ না, তোমরা একটা ভাঙ দিয়ে দেবো। এরা যারা দেখতে পায় তাদের কাছে তখন ওটা ফাইনাল দামটা ওই জায়গাটা হয়ে যায়। ঠাকুর এইটা করতে পারেন, যার আমার আশা হবে না, আর আসতে দেবেন না, তিনি পারেন। তিনি এখন নয় তোমাকে এখানে করতে হবে, আর তিনি যদি তার কাছে নিয়ে করেন, তিনি খুশি থাকলে করতে পারবেন। এটা আইনের নয়, তার আইনি করতে হবে, করতে বাধ্য হবে কথা নেই। বুঝতে পারছো জার্নিটা মাখনটা তোরা এখন হয় না কেন? সাধুরা দেখতে পায় যে সাধু অলিভাকে দেখছে, সাধু আমরা হইতেছে তো দেখা বর্ণনা করে দেবে পুরস্কার, ওই তো জয় করি দেখতে পাচ্ছে। ওর দাদার না কে মারা গেছে, দিদা দাদু, হ্যাঁ মারা গেছে, আমাকে বলতে আছে, ও দেখা গেছে, ও বলতেছে আমি শিলাকালী বাড়ির কাছে বসে আছি, চুপ করে হাঁটতে হাঁটতে গেছি, কালীবাড়ি মানে কালীবাড়ি না, ওখানে কত সাধু এসে জ্বর হয় আমার সাথে দেখা করে, চা মন্দির মন্দির ঢুকি না, চা করে নিয়ে আসে, চা করতে পারে না, আবার নুন দিয়ে খুব ভালোবেসে নিয়ে এসছে, বুড়া সাধু বলছে তোমার কথা বলছে, জয় করতে বেটা বলে, হ্যাঁ জয় করতে কি যায়, মানে ওই যে ভালোবাসে মানে ডাক্তার কি করে, বুঝতে পারছো? এখানে ওরটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা সমস্যা। দুধ থেকে মাখন হইতে দুইটা ব্যাপার দরকার, এক দুধটা ঘন হতে হয়, আর চার্নিং ইনস্ট্রুমেন্টটাকে পোক্ত হতে হয়। ঠিক আছে? আমাদের চার্নিং ইনস্ট্রুমেন্ট দুর্দর্শ পাকা, ঠাকুরের বীজ মন্ত্র রাম নাম, দুধ জল, 2-3টা কণা বেড়ে আছে, হোল লাইন লস হয়ে যাও রাম নাম। ওদের ক্ষেত্রে কি দুধ ঘন হয়ে আছে, চার্নিং উপর গুরুর মন্ত্র, গুরুত্ব মতো যে গুরুই হোক ওদের, ঠাকুরের ধারে গেছে তো বিশ্ব করে নেবে, গুরু মতো গুরু একখান দিচ্ছে, ওইটা করতে আছে। ওই যখন তুমি এক বাটি দুধে তুমি চার্নিং করছো, এই সুদা দিন 5 লক্ষ বছর হয়ে গেছে রামনারায়ণ না মন্ত্র। আমি ওগুলো গালি দিই, মন্ত্রটাকে শিফট করি, তারপর গুরুর মন্ত্র চাই। এটা গুরু একজনকে বলছি, রামনারায়ণ ধরো তোমার গুরু আসছে, দেখা গেল গুরু ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে পাচ্ছে না, আধ্যাত্মিক গুরু তিনি জানতে চেয়েছে, বলে না আমি 24 ঘন্টা আপনার ওনার কথাটা ধরলাম, ওনার ভাবনাটা নেওয়ার চেষ্টা করলাম, দেখলাম হ্যাঁ ঠিকই বলেছে। বুঝতে পারছো?
সুতরাং রান্নাটাও করতে হবে, আর যাতে দুধটা ঘন থাকে, এখানকার এই আজাইরা কথা, হালকা পাল্টা কথা, এগুলো একটু কম হতে হবে, দুধটা ঘন হতে হবে তো নাকি? আচ্ছা, এই যে মোটা রেখেছো এখন, লিভার রেখেছো, কাপড় বুঝছো না? খুব ভালোবাসি। রাস্তাঘাটে স্কুটার সাবধান।